শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমি তোমাদের সাধারণ গণিত এখানে প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করব। আমি কিন্তু তোমাদের বোর্ড বইয়ের প্রত্যেকটি লাইন তোমাদের সুন্দরভাবে বুঝে দেব শিক্ষার্থী বন্ধুরা, এবং তোমাদের উদাহরণ অঙ্ক সহ এবং অনুশীলনী যা আছে সবকিছু আমি A to Z একবারে সুন্দর করে বুঝা দিব। তাই আশা করি তোমরা যদি আমার এই ক্লাসগুলো শেষ পর্যন্ত দেখে থাকো, তোমাদের কাছে আর এই অঙ্কগুলো কোনো সমস্যা থাকবে না এবং অঙ্কগুলো তোমাদের কাছে একবারে পানির মতো হয়ে যাবে। তবে আমার এই ক্লাসটা করার আগে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে, কারণ তোমরা যত বেশি সাবস্ক্রাইব এবং শেয়ার করবে আমি তত বেশি ভিডিও তৈরি করার উৎসাহ পাবো। তোমরা এবার দেখো এখানে কি যে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাস। তো এইখানে বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করার আগে এখানে বাস্তব সংখ্যার যে বিভিন্ন শ্রেণীবিন্যাস রয়েছে সেই শ্রেণীবিন্যাসগুলো আমাদের খুব ভালোভাবে জানতে হবে, কারণ এগুলো না জানলে কিন্তু আমরা এই বাস্তব সংখ্যার অঙ্কগুলো করতে মজা পাবো না। আমরা যদি এই বিষয়গুলো একটু ভালোভাবে জানতে পারি তখন দেখবে যে এই অঙ্কগুলো তোমাদের কাছে একবারে পানির মতো মনে হচ্ছে। তোমরা এখানে দেখো যে স্বাভাবিক সংখ্যা, এখানে বাস্তব সংখ্যার শ্রেণীবিন্যাসের মধ্যে প্রথম কি আছে এখানে তোমরা দেখো, এখানে বোর্ড বইয়ে তোমার 2 নাম্বার পৃষ্ঠা এখানে কি আছে স্বাভাবিক সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যা দেখো কোন সংখ্যাগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এখানে দেখো 1 2 3 4 ইত্যাদি স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা। তাহলে এখানে 1 2 3 4 এই যে সংখ্যাগুলো রয়েছে এই সংখ্যাগুলোকে আমরা কি বলবো স্বাভাবিক সংখ্যা বা ধনাত্মক অখণ্ড সংখ্যা আমরা বলবো। এখন এই যে স্বাভাবিক সংখ্যার মধ্যে যে 1 2 3 4 এগুলো আছে, এখন এগুলোর মধ্যে দেখো 2 3 5 7 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এই স্বাভাবিক সংখ্যাগুলো যে আছে এই স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 এখানে অসীম পর্যন্ত এটা তোমাদের হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এখন এইগুলো তোমাদের হচ্ছে ধনাত্মক হতে হবে এবং এগুলো অখণ্ড, মানে এগুলো ভগ্নাংশ হবে না, এখানে পূর্ণ সংখ্যা হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যাকে আমরা বলতে পারি স্বাভাবিক সংখ্যা। তাহলে এখানে 1 2 3 4 এগুলোকে আমরা স্বাভাবিক সংখ্যা বলবো। এখন এই স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে আমাদের কিন্তু কিছু মৌলিক সংখ্যা, যেমন এখানে 2 3 5 7 ইত্যাদি হচ্ছে মৌলিক সংখ্যা। আবার এখানে দেখো এইখানে তোমাদের হচ্ছে এই যে 4 6 8 9 ইত্যাদি হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে স্বাভাবিক সংখ্যার মধ্যে আছে আমাদের মৌলিক সংখ্যা এবং কিছু আছে যৌগিক সংখ্যা। এখন মৌলিক সংখ্যা কি, মৌলিক সংখ্যা একটু আমরা জেনে আসি। তোমরা এখানে একটু দেখো যে মৌলিক সংখ্যা আমরা কোনগুলোকে বলবো। যেমন মনে করো এইখানে যে সংখ্যাগুলোকে ওই সংখ্যা এবং 1 ছাড়া কোনো কিছু সংখ্যা দ্বারা ভাগ করা যায় না। যেমন এখানে 2 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি, এই যে 2 ইন্টু 1, তাহলে 1 এবং 2 ছাড়া ওই সংখ্যাকে কোনো কিছু সংখ্যা দ্বারা আমরা ভাগ করতে কিন্তু পারবো না। যেমন 3 দেখো 3 ইন্টু 1 এটাকে আর কিন্তু উৎপাদকে বিশ্লেষণ করা সম্ভব নয়। যেমন 5 দেখো এখানে 5 ইন্টু হচ্ছে 1, আবার 7 দেখো এখানে হচ্ছে তোমাদের 7 ইন্টু 1, মানে যে সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করলে শুধু 1 এবং ওই সংখ্যা, এবং তোমরা আরেকভাবে বলতে পারো যে সংখ্যাকে 1 এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, সেটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। তা মৌলিক সংখ্যাগুলো কিন্তু এগুলো সাধারণত বিজোড়, এখানে 2 কিন্তু জোড়। মৌলিক সংখ্যার মধ্যে এই যে যেমন মনে করো 2 3 5 এখানে 7 এইখানে তোমার এই যে 11 এইখানে 13 এগুলো হচ্ছে তোমাদের কি, এইগুলো হচ্ছে তোমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। এই মৌলিক সংখ্যাগুলোর মধ্যে শুধু 2ই তোমাদের জোড়। তাহলে এখানে যতগুলো মৌলিক সংখ্যা আছে সবগুলোই কিন্তু বিজোড়, শুধু আমাদের একমাত্র 2টাই হচ্ছে জোড়। তাহলে এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা, এবং এইখানে 4 6 8 এগুলোকে বলা হয় যৌগিক সংখ্যা। এখন যৌগিক সংখ্যা কি তোমরা দেখো, যেমন 4টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি 4 ইন্টু 1, আবার এটাকে 2 ইন্টু 2 বলতে পারি। তারপর এখানে 6 দেখো এখানে 6 ইন্টু 1, আবার এখানে 2 ইন্টু আমরা 3 দিতে পারি। তার মানে কি 6 কে আমরা 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে 6 দিয়ে কিন্তু ভাগ দিতে পারি। তাহলে যে সংখ্যাগুলোকে 1 এবং ওই সংখ্যা ব্যতীত আরো কিছু উৎপাদক রয়েছে সেগুলোই কিন্তু হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে এখানে এই যে স্বাভাবিক সংখ্যা আমরা যে জানলাম, এখানে তোমাদের হচ্ছে যে 1 2 3 4 ইত্যাদি হচ্ছে স্বাভাবিক সংখ্যা, এগুলোকে আমরা ধনাত্মক অখণ্ড সংখ্যা বলতে পারি। অখণ্ড বলতে এখন খণ্ড সংখ্যা আসলে কি, অখণ্ড আর খণ্ড, যেমন মনে করো এই যে 1 বাই হচ্ছে 2,
1/2 মানে এটা কিন্তু 0.5, এটাকে আমরা দশমিক বলতে পারি। তার মানে এটা একটা হচ্ছে খণ্ড সংখ্যা। কিন্তু এমনিতে 1 2 এগুলো হচ্ছে তোমার অখণ্ড সংখ্যা বা এগুলো ধনাত্মক পূর্ণ সংখ্যা বলে থাকি। তাহলে এই যে স্বাভাবিক সংখ্যা আমরা বললাম, তাহলে এই স্বাভাবিক সংখ্যার মধ্যে রয়েছে আমাদের মৌলিক সংখ্যা এবং কিছু রয়েছে আমাদের যৌগিক সংখ্যা। এখন এই যে দুইটি স্বাভাবিক সংখ্যার লসাগু 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। এই সংজ্ঞাটা তোমরা একটু মুখস্থ রাখবে, এটা তোমাদের এমসিকিউতে তো আসে, এবার আবার কত অনেক সময় আসতে পারে। তাহলে এখানে যেটা বিষয় যে দুইটি স্বাভাবিক সংখ্যার গসাগু, দুইটা স্বাভাবিক সংখ্যার গসাগু এখানে যদি তোমাদের 1 হলে এদেরকে পরস্পরের সহমৌলিক সংখ্যা বলা হয়। তোমরাও কিন্তু এখানে আন্ডারলাইন করে নিবে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে, এমসিকিউর ক্ষেত্রে আসবে। যেমন এখানে দেখো, এখন তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে যে নিচের কোনটি পরস্পর সহমৌলিক। এখানে সাধারণ গসাগু যদি 1 হয়, যেমন দেখো এখানে তোমাদের আছে 6 ও হচ্ছে 35 পরস্পর সহমৌলিক। এখন এগুলোকে আমরা সহমৌলিক কেমন করে বলবো, তোমরা এবার দেখো এগুলোকে আমরা কিভাবে সহমৌলিক বলতে পারি। যেমন এখানে এই যে 6, এটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে, 6টাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কি হবে তোমরা একটু লক্ষ্য করো। এখানে তোমাদের এই যে 6, এটা উৎপাদক করলে 6 ইন্টু 1, তারপর এখানে 2 ইন্টু এই যে 3, তাহলে এইখানে উৎপাদক বিশ্লেষণ করলে 1 2 3 6 এটা হচ্ছে। আবার এখানে দেখো 35, এই 35 কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে এই যে 35 ইন্টু এই যে 1 হলো, তারপর এখানে কত 5 7 35, এই যে 5 7 35। তাহলে এখানে দেখো এই যে 6 এবং 35 এই দুইটাকে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে কি হচ্ছে তোমাদের এই যে 1 2 3 6, আর এখানে কি 1 5 7, এখানে 35। তাহলে এই যে উৎপাদকে বিশ্লেষণ করলাম শুধু এখানে 1 মিল খাচ্ছে, আর কিন্তু অন্য কিছু নাই। তাহলে এখানে সাধারণ উৎপাদক হচ্ছে কি 1। তাহলে দুইটি সংখ্যার, এখানে দুইটা স্বাভাবিক সংখ্যার যদি সাধারণ উৎপাদক 1 হয় তাহলে এই দুইটি সংখ্যা পরস্পর কি হবে, সহমৌলিক। তাহলে এগুলোকে আমরা কি বলতে পারবো, পরস্পর সহমৌলিক। আশা করি তোমরা সহমৌলিক কি বুঝতে পারছো। তাহলে তোমাদের এমসিকিউর ক্ষেত্রে যদি আসে যে নিচের কোন দুইটি সংখ্যা পরস্পর সহমৌলিক, তোমরা ওখানে যে অপশনগুলো ক খ গ ঘ থাকবে তোমাদের একটু মনে মনেও হিসাব করে দেখতে পারো, না হলে এখানে রাফ করে দেখতে পারো যে দুইটা সংখ্যার এখানে উৎপাদকে বিশ্লেষণ করলে সাধারণ গসাগু, এখানে সাধারণ তোমাদের যদি গসাগু হয় 1 তাহলে এই দুইটাকে আমরা বলবো পরস্পর সহমৌলিক। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে 6 আর 35, 6কে এবং 35কে যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে এখানে গসাগু হচ্ছে 1, মানে এখানে শুধু 1 মিল খাচ্ছে আর কিন্তু খাচ্ছে না। তার জন্য আমরা বলতে পারবো যে 6 এবং 35 এই দুইটা হচ্ছে পরস্পর সহমৌলিক, কারণ এদের সাধারণ উৎপাদক হচ্ছে 1, মানে গসাগু হচ্ছে 1। আশা করি তোমরা এখানে স্বাভাবিক সংখ্যা এটা বুঝতে পারছো। এখন তোমরা দেখো এখানে যে পূর্ণ সংখ্যা, এখন পূর্ণ সংখ্যা কি, এখন শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। তা শূন্য সহ, যেমন এই যে শূন্য রয়েছে, শূন্য সহ সকল ধনাত্মক, এই ধনাত্মক যেমন 1 2 3 4 এগুলো ধনাত্মক, এবং তোমার ঋণাত্মক, ঋণাত্মক এই যে -1 -2 -3, ধনাত্মক শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে। এখন অখণ্ড কি, যেমন অখণ্ড কিছুক্ষণ আগে তোমাদের দেখাইলাম, যেমন খণ্ড, যেমন দশমিক বা ভগ্নাংশ গুলোই কিন্তু আমাদের খণ্ড হয়। যেমন তোমরা দেখো এইখানে 1 ভাগ আমি যদি 2 দিই তাহলে 1 কে 2 দ্বারা ভাগ দিলে কি হচ্ছে, এটা তোমাদের হচ্ছে 0.5, এটা একটা ভগ্নাংশ সংখ্যা বা খণ্ড সংখ্যা। যেমন আমি 3 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে এটা কি 1.5, মানে দশমিক যদি হয় তাহলে দশমিক, তোমরা দেখবে যদি দশমিক হয় সেগুলোই হচ্ছে তোমার হচ্ছে খণ্ড সংখ্যা। তাহলে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কিন্তু অখণ্ড হইতে হবে, মানে দশমিক বা এখানে ভগ্নাংশ আমাদের হতে পারবে না। তাহলে শূন্য সহ সকল ধনাত্মক এবং ঋণাত্মক যে অখণ্ড সংখ্যা সেগুলোকে আমরা বলবো এখানে পূর্ণ সংখ্যা। এখন আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো, এটা পূর্ণ সংখ্যা। এখন ভগ্নাংশ সংখ্যা কি, ভগ্নাংশ সংখ্যা তোমরা এখানে দেখো যে ভগ্নাংশ সংখ্যা কি,
তা আমরা যদি এখন ভগ্নাংশ সংখ্যা সম্পর্কে একটু দেখি কি আছে দেখো। তো ভগ্নাংশ সংখ্যা খুব সহজ, এগুলো এই যে ভগ্নাংশ সংখ্যা, যে পি বাই কিউ আকারের সংখ্যাকে সাধারণ ভগ্নাংশ বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। তাহলে এইখানে যেটা হচ্ছে যে পি বাই কিউ আকারের সংখ্যাকেই কিন্তু সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। তো এখন পি বাই কিউ, এই যে পিটা এটা হচ্ছে লব, কিউটা হচ্ছে কিন্তু হর। ভগ্নাংশ বলতে লব হর, আমাদের হর লব থাকবে। তাহলে উপরে যেটা থাকবে এটা লব, নিচে যেটা থাকবে এটাকে আমরা বলি হর। তাহলে এত আকারের কোন সংখ্যাকে ভগ্নাংশ সংখ্যা বা সংক্ষেপে ভগ্নাংশ বলা হয়। এখন যেখানে যেখানে এই যে হরে যা আছে, হরে এটা কখনো 0 হতে পারবে না এবং এটা 1 হতে পারবে না। এইখানে তোমাদের এটা কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসবে। তাহলে এখানে কি হচ্ছে যে কিউ এবং হরে যেটা আছে সেটা কখনো আমাদের কি 0 হতে পারবে না। তাহলে একটা ভগ্নাংশের ক্ষেত্রে হরটা কখনো 0 হতে পারবে না। তোমরা একটু দেখো, আমি যদি তোমাদের এখানে দেখাই, মনে করো এইখানে আমি একটা ভগ্নাংশ সংখ্যা দিচ্ছি যে 2/3 দিলাম, তো এইটা একটা ভগ্নাংশ, তো এইটা কিন্তু ভগ্নাংশ। এখন আমি যদি 2 কে 1 দ্বারা ভাগ দিই, তাহলে 2 কে 1 দ্বারা ভাগ দিলে তো এটা 2 এ হয়ে যাচ্ছে। তাহলে 2 কে যদি আমরা 1 দ্বারা ভাগ দিই তাহলে এটা 2 হয়ে যাচ্ছে। তাহলে এই যে 2, এখানে 2/1 লেখা আর 2 লেখা কিন্তু একই কথা। তাহলে 2/1 যদি নেই, তাহলে এই যে হরে যে আছে কিউ, এই কিউটা কখনো 1 হতে পারবে না। 1 হলে সেটা কিন্তু ভগ্নাংশ হবে না, এখানে কিন্তু তখন স্বাভাবিক সংখ্যা মধ্যে সেটা চলে আসবে। তারপর দেখো এখানে এখন 2 কে যদি আমরা 0 দ্বারা ভাগ দিই, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে এই যে অসংজ্ঞায়িত হয়ে যায়, এটাকে অসংজ্ঞায়িত বলা হয়। তাহলে কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে তোমরা ক্যালকুলেটরে দেখতে পারো, কোনো কিছুকে 0 দ্বারা ভাগ দিলে ওটা কিন্তু মেয়াদি রোধ চলে আসে, মানে যেটাকে আমরা বলি অসংজ্ঞায়িত। তাহলে এই যে পি বাই কিউ, এইখানে যেটা বিষয়, একটা সংখ্যাকে তখনই ভগ্নাংশ সংখ্যা আমরা বলতে পারবো এই হরটা কখনো 1 হবে না এবং হরে যা আছে এটা কখনো 0 হতে পারবে না। এটা কিন্তু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে লাগবে। এবং এইখানে যেটা বিষয়, কিউ দ্বারা, এই যে কিউ হরে যে তোমাদের আছে কিউ, কিউ দ্বারা পি নিঃশেষে বিভাজ্য নয়। এখন নিঃশেষে বিভাজ্য বলতে দেখো, আমি যদি মনে করো এখানে 4 নিলাম, হরেতে আমি 2 নিলাম, যে ঠিক আছে হরেতে এটা 0 না 1ও না। তাহলে দেখো হরেতে কিন্তু 0 না 1ও না, এবার আমরা 2 দিলাম। কিন্তু তোমরা একটা বিষয় দেখো, 4 কে যদি 2 দ্বারা ভাগ দিই তাহলে তো এটা 2 হয়ে যাবে, অর্থাৎ এখানে নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে, এটার কোনো ভাগশেষ থাকবে না। তাহলে এটাকে কিন্তু আমরা আবার তোমাদের ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না। তাহলে এখানে হর বাই লব, এখানে লব বাই হর এই আকারে থাকলেই যে ভগ্নাংশ বলতে পারবো তা কিন্তু না। যদি এটা নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে এটাকে আমরা ভগ্নাংশ বলতে পারবো না। অনেক সময় এমসিকিউর ক্ষেত্রে আসে, তোমাদের এমন ধরনের অপশন দিয়ে থাকে, যেমন এইখানে 6/3 দিলাম, এটা কিন্তু 2 হয়ে যাবে, এটাকেও কিন্তু আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না। তোমরা কিন্তু ঝগের মাথায় দেখতে পারো যে এটা তো ভাগ আকারে আছে, তাহলে এটা কিন্তু হয়ে যাচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তোমরা এখানে লক্ষ্য করো না যে এটা নিঃশেষে বিভাজ্য। তাহলে কোনো একটা ভগ্নাংশ যদি নিঃশেষে বিভাজ্য হয়ে যায় তাহলে সেটাকে আমরা ভগ্নাংশ সংখ্যা বলতে পারবো না। তাহলে এই ক্ষেত্রে একটা সংখ্যাকে পি বাই কিউ আকারের যে কোনো একটা সংখ্যা, এই সংখ্যাকে আমরা তখনই ভগ্নাংশ সংখ্যা বলবো যখন এই হরেতে এটা কখনো 0 হবে না। এই শর্তগুলো তোমাদের কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসে। তাহলে কিউ ইকুয়াল নট 0 হবে এবং তোমাদের কিউ ইকুয়াল নট 1 হবে এবং কিউ দ্বারা এই যে হরে যেটা আছে এটা দ্বারা এই লবটা কখনো নিঃশেষে বিভাজ্য নয়। এটা তোমাদের এমসিকিউর ক্ষেত্রে মনে রাখতে হবে। যেমন এখানে দেখো এই যে 1/2, 3/2 আছে, এই যে 5/3 আছে, 4/6 আছে ইত্যাদি হচ্ছে, এগুলো হচ্ছে সাধারণ ভগ্নাংশ। এগুলো দেখো এগুলো কিন্তু নিঃশেষে বিভাজ্য হবে না। যেমন এটা দেখো 4/6 আছে, এটা কাটাকাটি করলে 2/3 হবে, কিন্তু নিঃশেষে হবে না, এদের ভাগশেষ থাকবে। তার জন্য এগুলোকে সাধারণ ভগ্নাংশ বলা হয়। এখন কোন সাধারণ ভগ্নাংশ দেখো পি বাই কিউ এর ক্ষেত্রে, এখানে পি লেস দেন কিউ হলে, এখন কোন সাধারণ ভগ্নাংশ, এটাও তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসবে। তো এইটাও তোমাদের একটা এমসিকিউর ক্ষেত্রে যে পি বাই কিউ এটা যে ভগ্নাংশ, এই ভগ্নাংশের মধ্যে এটা ফের দুই প্রকার, একটা প্রকৃত ভগ্নাংশ আর একটা হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এখন কখন একটা ভগ্নাংশ প্রকৃত বলবো, কখন একটা ভগ্নাংশ আমরা অপ্রকৃত বলবো। এখানে প্রকৃত এবং অপ্রকৃতের মধ্যে দেখো খুব সহজ, এটা
প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে দেখো এই যে পি বাই কিউ এর ক্ষেত্রে এখানে পি পি বলতে এখানে এই যে লবটা, এই তোমাদের এই লবটা যদি হরের চেয়ে ছোট হয় তাহলে সেই ভগ্নাংশকে প্রকৃত ভগ্নাংশ। তাহলে এই ভগ্নাংশ আমাদের কি হচ্ছে, ভগ্নাংশ এটা দুই প্রকার হয়ে যাচ্ছে, একটা প্রকৃত আর একটা হচ্ছে অপ্রকৃত। এখন এইটা এই যে প্রকৃত ভগ্নাংশ, আরেকটা হচ্ছে তোমাদের কি অপ্রকৃত ভগ্নাংশ। এখন প্রকৃত আর অপ্রকৃত কি, এখন এই যে লব, মনে করো এইখানে তোমাদের হচ্ছে 2/5 দিলাম, তাহলে লবে দেখো 2 আছে, হরেতে 5 আছে, তাহলে লবটা কিন্তু হরের চেয়ে ছোট, তার এই ভগ্নাংশ হচ্ছে তোমাদের প্রকৃত ভগ্নাংশ। যে পি লেস দেন কিউ, যে পি বাই কিউ যেহেতু আছে এই পিটা অর্থাৎ লবটা হরের চেয়ে যদি ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ, এবং এখানে পি গ্রেটার দেন কিউ হলে ভগ্নাংশটি হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। যেমন তোমাদের এখানে উদাহরণ দেওয়া আছে, এখানে আমার না লিখলেও হয়। যেমন তোমরা এখানে দেখো যে এখানে কি আছে 1/2 আছে, যে 1/2 এখানে লবটা দেখো হরের চেয়ে ছোট, 1/3 আছে লব হরের চেয়ে ছোট, 2/3 আছে এই লবটা হরের চেয়ে ছোট। যদি লবটা হরের চেয়ে ছোট হয় তাহলে সেটা প্রকৃত ভগ্নাংশ, আর লবটা যদি হরের চেয়ে বড় হয় যেমন 3/2, দেখো এখানে হরটা কিন্তু ছোট, তাহলে এখানে দেখো 4/3, তাহলে কি লবটা বড় হচ্ছে না, লবটা হরের চেয়ে বড় হচ্ছে। যদি লবটা এই যে পি গ্রেটার দেন কিউ হয় অর্থাৎ লবটা যদি হরের চেয়ে বড় হয় তাহলে সেটা অপ্রকৃত ভগ্নাংশ, আর যদি লবটা হরের চেয়ে ছোট হয় তাহলে সেটা হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। তা আশা করি তোমরা এই ভগ্নাংশের মধ্যে যে প্রকৃত এবং অপ্রকৃত ভগ্নাংশ, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন তোমরা দেখো যে মূলদ সংখ্যা, এই যে মূলদ সংখ্যা কি, তো মূলদ সংখ্যা দেখো, তো এইখানে তোমাদের হচ্ছে যে পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন, পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন তোমাদের পি কিউ হবে পূর্ণ সংখ্যা। এই যে পি এবং কিউ এটা দুইটা হবে পূর্ণ সংখ্যা, এগুলো কিন্তু ভগ্নাংশ হওয়া যাবে না। তাহলে দুইটা সংখ্যাকে এই যে পি বাই কিউ যে আকারের সংখ্যা, এই সংখ্যাকে তখনই আমরা মূলদ সংখ্যা বলতে পারবো যখন হর এবং লব এই দুইটা, লব হর দুইটা কি হবে পূর্ণ সংখ্যা হবে, এবং কিউ ইকুয়াল নট জিরো, মানে হরেতে এটা তোমাদের কি জিরো হওয়া যাবে না, জিরো বাদে অন্য যে কোনো সংখ্যা হতে পারে। কিন্তু ভগ্নাংশের ক্ষেত্রে দেখো, এখানে ভগ্নাংশের ক্ষেত্রে কিউ ইকুয়াল নট জিরো, মানে হরেতে কখনো জিরো হওয়া যাবে না, তার সাথে একটা ছিল হরেতে এটা 1 হতে পারবে না, এবং এমন কোন সংখ্যা হবে না হরেতে যেন কিউ দ্বারা পিটা আবার নিঃশেষে বিভাজ্য হয়। তাহলে নিঃশেষে বিভাজ্য নয়, মানে নিঃশেষে বিভাজ্য কিন্তু হবে না, নিঃশেষে বিভাজ্য হলে সেটা ভগ্নাংশ হবে না। কিন্তু মূলদের ক্ষেত্রে দেখো, মূলদের ক্ষেত্রে এটা নাই, মূলদের ক্ষেত্রে পি বাই কিউ আকারের সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয় যখন এখানে পি আর কিউ পূর্ণ সংখ্যা, এই দুইটা পূর্ণ সংখ্যা হবে। এখন হরটা শুধু জিরো না হলেই সেটাকে আমরা মূলদ বলতে পারি। যেমন এখানে কিন্তু 1 হইতে পারবে, যেমন 3 কে যদি 1 দ্বারা ভাগ দিই তাহলে 3 হলো, এইখানে এই যে 11 কে 2 দ্বারা ভাগ দিলে 5.5 হলো, আবার এখানে দেখো 5 কে 3 দ্বারা ভাগ দিলে 1.66 ইত্যাদি হচ্ছে মূলদ সংখ্যা। তবে যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। তাহলে এখানে কি বলছে, যে কোনো মূলদ সংখ্যাকে দুইটি সহমৌলিক সংখ্যার অনুপাত হিসেবেও লেখা যায়। এখন দুইটা পরস্পর যে সহমৌলিক সংখ্যা এদের অনুপাত, সকল পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ সংখ্যা কিন্তু মূলদ সংখ্যা। এখানে দেখো সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা এগুলোকে আবার মূলদ সংখ্যা বলা হয়। এখন সহমৌলিক, যেমন তোমাদের এই যে এইখানে একটা সহমৌলিক ছিল, দেখো এখানে আমরা একটা সহমৌলিক দেখলাম, যে তোমরা এখানে লক্ষ্য করো যে এখানে 6 ও এখানে 35 এই দুইটা কিন্তু পরস্পর সহমৌলিক। এখন এই সহমৌলিক দুইটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে এই 6 এবং 35 যে আছে এটাকে যদি আমরা অনুপাত আকারে লিখি তাহলে কিন্তু এটা আমরা মূল সংখ্যা। যেমন এইখানে 6 বাই আমি দিলাম এই যে 35, তাহলে 6/35 দিলাম, এটা হয়ে গেল। বা এখানে 35/6 দিলাম, তাহলে এটাও মূলদ, এটাও হচ্ছে এখানে মূলদ সংখ্যা। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে সহমৌলিক সংখ্যাগুলোকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি
যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে, পূর্ণ সংখ্যা আছে বা ভগ্নাংশ সংখ্যা আছে, সবগুলোই কিন্তু আমরা এক্ষেত্রে মূলদ সংখ্যা আমরা বলতে পারি। এখন অমূলদ আসলে কি, যে মূলদ আর অমূলদ তোমরা শুধু মনে রাখবে, মূলদের ক্ষেত্রে হরটা কখনো জিরো হওয়া যাবে না, বাকি যা কিছু আছে সবকিছুই হতে পারবে। তাই অমূলদের ক্ষেত্রে কি, যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, যেখানে পি ও কিউ পূর্ণ সংখ্যা, এখানে তোমাদের মূলদ সংখ্যার ক্ষেত্রেও যখন পি ও কিউ পূর্ণ সংখ্যা, অমূলদ সংখ্যার ক্ষেত্রেও পি ও কিউ হচ্ছে পূর্ণ সংখ্যা। এখানেও আবার বলছে কিউ ইকুয়াল নট জিরো, সে সংখ্যাকে মূলদ সংখ্যা বলা হয়। এখানেও আবার বলছে কিউ ইকুয়াল নট জিরো। তাহলে দেখো এখানে পার্থক্যটা তাহলে কোথায়? তাহলে এখানে যেটা বিষয়, পি বাই কিউ আকারের কোন সংখ্যাকে মূলদ সংখ্যা, পি বাই কিউ আকারের যে সংখ্যা, এই সংখ্যাগুলোকে মূলদ সংখ্যা বলবো। এখানে পি বাই কিউ অর্থাৎ লব এবং হর যে রয়েছে এগুলো পূর্ণ সংখ্যা। এখন অমূলদ সংখ্যার ক্ষেত্রে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না, তাহলে যেগুলোকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা, আর যেগুলোকে প্রকাশ করা যায় না সেটাকে বলবো আমরা অমূলদ সংখ্যা। এখন যেখানে এই যে পি কিউ এগুলো কিন্তু আমাদের পূর্ণ সংখ্যা, হরেতে কিউ এটা কখনো আমাদের জিরো হতে পারবে না, তাই সে সংখ্যাকে আমরা অমূলদ সংখ্যা বলবো। তবে এইখানে যেটা মজার বিষয়, যে পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ একটি অমূলদ সংখ্যা। এখন পূর্ণ বর্গ নয়, এটা তোমাদের হচ্ছে এমসিকিউর ক্ষেত্রে লাগবে। তোমরা এখানে এই যে এমসিকিউ এখানে লিখে রাখবে। তারপর এখানে মূলদ সংখ্যা কাকে বলে, অমূলদ সংখ্যা কাকে বলে, এগুলো কিন্তু বোর্ড পরীক্ষার ক্ষেত্রে তোমাদের এগুলো কতে আসতে পারে। মূলদ সংখ্যা কি, যে অমূলদ সংখ্যা কি? তাহলে মূলদ সংখ্যা হচ্ছে যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় সেগুলোকে আমরা বলবো মূলদ সংখ্যা, আর যে সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না সেগুলোকে বলবো অমূলদ সংখ্যা। এখানে পি কিউ হবে পূর্ণ সংখ্যা, আর মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা উভয়ের ক্ষেত্রে তোমাদের এখানে তোমাদের এই যে কিউ ইকুয়াল নট জিরো হচ্ছে। তো এখন যেটা বিষয়, যে পূর্ণ বর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল পূর্ণ বর্গ নয়, যেমন এখানে এই যে √3, এই √2 এগুলা কিন্তু পূর্ণবর্গ নয়। এখন পূর্ণবর্গ কোনগুলো তোমাদের যদি দেখাই, যে পূর্ণবর্গ, পূর্ণবর্গ কোনগুলো তোমরা এগুলো জানো। যেমন আমি যদি এখানে দিই √4, এই যে √4 দিলাম, তাহলে √4 দিলে এটা 2 হয়ে যাবে। তারপর এখানে দেখো √9, √9 মানে কি, এটা 3, তোমরা এটা জানো। √9 মানে কি 3 স্কয়ার, স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে, তাহলে এটা 3 হয়ে যাবে। এখন যদি এখানে রুটটা আমরা 16 দিই, 16 মানে কি এখানে 4 স্কয়ার, 4 স্কয়ার, স্কয়ারের জন্য কিন্তু রুটটা উঠে যায়, তার মানে এটা 4 হয়ে গেল। তাহলে এখানে দেখো √16, √9, √4 এগুলা কিন্তু পূর্ণ বর্গ সংখ্যা, মানে যে সংখ্যাগুলো রুটটা আর কি তুলে যায়, এমনি উঠে যায়। তাহলে এখানে এইগুলো কিন্তু হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। এখন এই যেগুলো পূর্ণবর্গ নয়, যেমন এখানে √2 কিন্তু পূর্ণবর্গ নয়, √3 পূর্ণবর্গ নয়, √5 এগুলো কিন্তু পূর্ণবর্গ নয়। তাহলে পূর্ণবর্গ নয় এরূপ যে কোনো স্বাভাবিক সংখ্যার বর্গমূল কিংবা তার ভগ্নাংশ, যেমন 2টা কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে রুট দিলাম, তাহলে এর বর্গমূল 2 এর বর্গমূল, তাহলে 2টা হচ্ছে পূর্ণবর্গ নয়, আর 2 এর বর্গমূল এটা হচ্ছে অমূলদ সংখ্যা। আবার এখানে দেখো √3 এর বর্গমূল, এটা অমূলদ সংখ্যা। √5/2 এই যে ভগ্নাংশ আকারে দিলাম, 5টা তো পূর্ণবর্গ নয়, এর ভগ্নাংশ এটা, তাহলে এটাও কিন্তু আবার অমূলদ সংখ্যা হবে। তো এইগুলো কিন্তু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসবে। তারপরে এখানে দেখো যে কোনো অমূলদ সংখ্যাকে দুইটি সংখ্যার অনুপাত হিসাবে প্রকাশ করা যায় না, তাহলে এইটাও তোমাদের এই যে এমসিকিউর আকারে তো আসতে পারে। তাহলে এখানে কি, কোনো অমূলদ সংখ্যাকে কি দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত হিসাবে এটা কখনো প্রকাশ করা যায় না। তারপর তোমরা এখন এই যে √2 বা √5, √3 এমসিকিউর ক্ষেত্রে যদি থাকে √7, এখানে √13, এখানে √7, √13 এগুলা তোমরা বলবে যে √7, √13 এই ধরনের সংখ্যাগুলো যদি থাকে তোমরা এগুলো সহজে বলবে যে এখানে √7, এই যে √13, √19, রুট হচ্ছে যে 17, এখানে রুট এই যে 29, যাই হোক এইখানে যেগুলো
তোমাদের মৌলিক সংখ্যা রয়েছে, এই মৌলিক সংখ্যাগুলোই তোমাদের হচ্ছে, এগুলো যদি রুট করি মানে বর্গমূল নিই, এগুলোই হচ্ছে অমূলদ সংখ্যা। এখন এইগুলো না রুট দিয়ে এমসিকিউতে তোমরা বুঝতে পারবে অমূলদ সংখ্যা। এখন যদি এইভাবে দেয়, এই যে ডট ডট দেওয়া আছে, এটা কিন্তু দশমিক ভগ্নাংশ। দশমিকের পরে দেখো তো অঙ্কগুলো যে আছে, এগুলো কিন্তু একটার সাথে আরেকটা তেমন মিল নাই, যেমন 4 1 4 2 1 3, মানে একই অঙ্ক কিন্তু বারবার আসেনি। তাহলে এখানে এগুলা কিন্তু আবার তোমাদের অসীম দশমিক, এই ডট ডট দিয়ে রাখছে, এখানেও ডট ডট, পিছনে যদি এরকম ডট ডট আছে তাহলে এখানে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। তোমাদের পরে দশমিক ভগ্নাংশ আলোচনা করতেছি। তো এই দশমিকের মধ্যে রয়েছে এগুলো অসীম দশমিক, এবং এগুলা দেখো অসীম দশমিক, এই অঙ্কগুলোর কোনো কিন্তু মিল নাই। তাহলে মিল যদি না থাকে সেগুলোই কিন্তু আমরা অমূলদ সংখ্যা বলবো। কিন্তু যদি মিল থাকে, যেমন এইখানে দেখো 1.66, এখানে দশমিকের পরে 6 6 6 6 বারবার আসে, তাহলে দশমিকের পরে একই অঙ্ক যদি বারবার আসে তাহলে সেগুলো কিন্তু এখানেও কিন্তু অসীম, এটা দশমিক, কিন্তু একই অঙ্ক যদি বারবার আসে সেগুলো আবার মূলদ। তাহলে দেখো এখানেও কিন্তু দশমিকের পরে বারবার অঙ্ক আছে অনেকগুলো ডট ডট, অসীম দশমিক, এটাও অসীম দশমিক, কিন্তু এগুলো কিন্তু একই অঙ্ক বারবার আসেনি, মানে পুনরাবৃত্তি কিন্তু ঘটেনি। যদি পুনরাবৃত্তি এরকম ঘটে তাহলে সেটা হবে মূলদ, আর পুনরাবৃত্তি না ঘটলে সেগুলো কি বলা হবে? অমূলদ সংখ্যা। যেমন এইখানে দেখো যে দশমিক ভগ্নাংশের ক্ষেত্রে, এইখানে দেখো তোমাদের এই যে দশমিক ভগ্নাংশ, এখানে কি আছে? মূলদ সংখ্যা অমূলদ সংখ্যাকে দশমিক দিয়ে প্রকাশ করা হলে এদেরকে দশমিক ভগ্নাংশ বলা হয়। তার মানে এখানে কি মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা সবগুলোকে আমরা কিন্তু দশমিক দিয়ে প্রকাশ করতে পারি। তাহলে মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যা এগুলোকে যদি আমরা দশমিক দিয়ে প্রকাশ করি তাহলে সেগুলোকেই হবে দশমিক ভগ্নাংশ। যেমন দেখো এখানে 3 আছে, 3.0 দিলাম। এখন যেমন 5/2, এটা কিন্তু একটা মূলদ সংখ্যা, 5/2 একটা মূলদ সংখ্যা। এখন 5 কে 2 দ্বারা ভাগ দিলে 2.5, তাহলে এটা দশমিক হয়ে গেল, তাহলে মূলদ সংখ্যাটাকে দশমিক। এই যে 10/3, এটা মূলদ সংখ্যা। এখন এইখানে 10 কে 3 দ্বারা ভাগ দিলে 3.33 আসবে, ডট ডট দিয়ে রাখলাম, তাহলে এটা হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা। যেমন √3, এটা 3 তো পূর্ণবর্গ নয়, তাহলে এর বর্গমূল কি 1.732, এটা হচ্ছে দশমিক ভগ্নাংশ, এটা কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে মূলদ সংখ্যা। মূলদ সংখ্যাগুলোকে আমরা দশমিক বা অমূলদ সংখ্যাগুলোকে কিন্তু দশমিক দিয়ে যদি আমরা প্রকাশ করি তাহলে এগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। এখন যেটা বিষয়, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা সসীম হলে, দশমিক বিন্দুর পর অঙ্ক সংখ্যা যদি সসীম হয় এদেরকে সসীম দশমিক ভগ্নাংশ। এবং অঙ্ক সংখ্যা, এখন দেখো এখানে দশমিকের পরে আছে 5, এখানে দশমিক ছিল না, আমরা দশমিক দিয়ে 0 দিলাম, দশমিকের পর এখানে 0 দিলে কোনো সমস্যা হয় না। এখন দেখো এটা 2.5, দশমিকের পরে এখানে একটা অঙ্ক আছে, তাহলে দশমিকের পরে অঙ্ক সংখ্যা যদি সসীম হয়, মানে কয়টা অঙ্ক আছে এটা যদি আমরা নির্দিষ্ট করে বলতে পারি তাহলে সেটা হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। কিন্তু এটা দেখো এখানে অঙ্ক সংখ্যা অসীম হলে এদেরকে অসীম দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন এখানে দেখো উদাহরণ দেওয়া আছে, দশমিকের পরে 52, দশমিকের পরে 4152 আছে, তাহলে এখানে দশমিকের পরে 52 বা 4152, এইখানে কিন্তু দশমিকের পরে 2টা, দশমিকের পরে 4টা, এটা কি স্পষ্ট করে বোঝা যাচ্ছে বা বলা যাচ্ছে? তাহলে এই ভগ্নাংশগুলোকে বলা হবে সসীম দশমিক ভগ্নাংশ। এখন দেখো 4 কে যদি আমরা 3 দিয়ে ভাগ দিই, 1.3333, এগুলো আসতে থাকবে, এগুলো কখনো শেষ হয় না। তাহলে এইগুলো দেখো এইখানে সসীম দশমিক, তোমরা আসলে অসীম অসীম দশমিক এগুলো বলে। দশমিকের পিছনে যদি ডট ডট দেখো, এরকম ডট ডট দেখো, তাহলে বুঝে নিবে এটা হচ্ছে অসীম দশমিক। কিন্তু এখানে দেখো এখন অসীম দশমিকের মধ্যে আবার এখানে দেখো অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্ক আছে, যেমন এইখানে পুনরাবৃত্তি ঘটছে, এই যে 1.3333, এখানে একই অঙ্ক কিন্তু এখানে দেখো বারবার আসে। তাহলে দশমিক বিন্দুর পরে যদি একই অঙ্ক তোমাদের বারবার আসে, তাহলে দশমিক বিন্দুর পর যদি একই অঙ্ক বারবার আসে তাহলে এইগুলোকে বলা হবে তোমাদের পুনরাবৃত্তি ঘটেছে আর কি। তাহলে এইগুলো তোমাদের পুনরাবৃত্তি। তোমরা এবার দেখো যে এইখানে তোমাদের এই যে তোমাদের এইখানে যে এটা 3 নাম্বার পৃষ্ঠার,
এখানে দশমিক বিন্দুর পর যদি একই অঙ্ক বারবার আসে, যেমন অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু, যেমন 3 নম্বর পৃষ্ঠায় দেখো এখানে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে, যেমন দেখো এখানে দশমিকের পর 333 ডট ডট দেওয়া আছে, মানে এটা অসীম দশমিক। এখানে 2.2360679 এখানে ডট ডট দেওয়া আছে, এটা অসীম দশমিক। এখন এই যে অসীম দশমিক ভগ্নাংশগুলোর মধ্যে দশমিক বিন্দুর পর কিছু অঙ্কের পুনরাবৃত্তি ঘটলে, কিছু অঙ্ক যেমন 33 আছে, তাদেরকে অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে এদেরকে কি বলা হবে? অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। তাহলে দশমিকের পর যদি একই অঙ্ক বারবার আসে, যেমন এইখানে দেখো এখানে তোমাদের কি আছে, এখানে কিন্তু তোমাদের এই যে 3.333 একই অঙ্ক, কিন্তু এটাও অসীম দশমিক, কিন্তু একই অঙ্ক বারবার আসে। যদি একই অঙ্ক বারবার আসে তাহলে এটাকে বলা হবে আবৃত দশমিক। আবৃত দশমিক। অঙ্কগুলো পুনরাবৃত্তি না হলে এদেরকে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ বলা হয়। যেমন এইখানে দেখো 122কে যদি 99 দ্বারা ভাগ দিই, তাহলে এইখানে দেখো 1.232323 এগুলো কিন্তু বারবার আসতে থাকবে। তাহলে 1.2323 যদি আসে, একই অঙ্ক বারবার আসে, তাহলে এটাকে কিন্তু আবৃত দশমিক। আবৃত দশমিক গুলো এই যে 1.2323 এগুলো বারবার আসে, এটা কিন্তু আমরা এরকম করে লিখতে পারি 1.23, এই 23 কিন্তু বারবার আসে। তাহলে 23 যেহেতু বারবার আসতেছে, এখানে 2 এর উপর এবং 3 এর উপর একটা এরকম করে এই যে ফোঁটা দিলাম, এটাকে বলা হয় পৌনঃপুনিক চিহ্ন। তাহলে এই যে এগুলো, যে অঙ্কগুলো বারবার আসবে, মানে যেগুলো বারবার আবৃত হবে, পর্যায়ক্রমে আসতে থাকবে, ওই অঙ্কগুলোর কি উপরে এরকম করে একটা ডট বা ফোঁটা দিতে হয়। তাহলে এরকম একই অঙ্ক যদি বারবার আসে, সেগুলোকে বলা হবে আবৃত দশমিক। এখন আবৃত দশমিক গুলো কিন্তু এইভাবে লেখা যায়, যেমন এখানে 5.1654, এখানে দেখো 6 এবং 4 এর উপর কিন্তু পৌনঃপুনিক চিহ্ন রয়েছে। এগুলো হচ্ছে তোমার অসীম, কিন্তু এখানে আবৃত দশমিক ভগ্নাংশ। এখন এইটাকে এইখানে যেমন আছে তোমার হচ্ছে এই যে 5.1, তারপর কি আছে 654, এই যে 654, এগুলো কিন্তু এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো 654 এই অঙ্কগুলো বারবার আসতেছে। যে অঙ্কগুলো বারবার আসবে, সেই অঙ্কগুলো যদি এখানে দুইটা আছে বলে প্রথম এবং দুইটা 2 3 বারবার যেহেতু আসতেছে, 2 এবং 3 এর উপর পৌনঃপুনিক চিহ্ন দিলাম। এখন এইখানে যে তোমার হচ্ছে 654 এখানে তিনটা অঙ্ক আসতেছে, তাহলে তিনটা অঙ্ক হলে প্রথম অঙ্কটা এবং শেষের অঙ্কটার উপরে আমাদের পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে। এরকম যদি 4টা অঙ্ক বারবার আসে, তাহলে প্রথম অঙ্কটা এবং 4 নম্বর অঙ্কটার উপর আমাদের কি করতে হবে? পৌনঃপুনিক চিহ্ন দিতে হবে। তাহলে এগুলো হচ্ছে তোমাদের আবৃত দশমিক ভগ্নাংশ। এবার তোমরা দেখো এখানে যে এইটা ভগ্নাংশ আছে, দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু এলোমেলো, কোনো এখানে মিল নাই। এলোমেলো যদি আসে, সেগুলোকে বলা হবে অসীম অনাবৃত দশমিক ভগ্নাংশ। এখানে ডট ডট থাকলেই অসীম। তোমরা পিছন পাশে যদি দেখো যে ডট ডট আছে, তাহলেই অসীম, আর ডট ডট না থাকলে সসীম। যেমন এখানে দেখো পিছনে কিন্তু ডট নাই, তাহলে পিছনে যদি ওরকম ফোঁটা বা ডট না থাকে, তাহলে সেগুলো হচ্ছে সসীম দশমিক ভগ্নাংশ। আর পিছনে যদি ডট ডট থাকে, তাহলে সেটা হচ্ছে অসীম দশমিক ভগ্নাংশ। এখন এই অসীম দশমিক ভগ্নাংশ আবার ফের দুই ধরনের হচ্ছে, একটা হচ্ছে আবৃত, একটা হচ্ছে অনাবৃত। এখন আবৃত কি? দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার আসে, যেমন 2323 এখানে আছে, এইটার ক্ষেত্রে কি হবে? এই যে 654 বারবার আসবে। তাহলে দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার আসে, এটা দুইটা হইতে পারে, একটা হইতে পারে, তিনটা হইতে পারে, চারটা হইতে পারে, যাই হোক একই অঙ্ক যদি তোমাদের বারবার আসতে থাকে, তাহলে সেগুলোকে আমরা বলবো অসীম আবৃত দশমিক ভগ্নাংশ। আর দশমিকের পরে যদি একই অঙ্ক বারবার না আসে, তাহলে সেগুলোকে আবার বলবো আমরা অনাবৃত অসীম দশমিক ভগ্নাংশ। এখন তোমরা পরে এখানে দেখো যে এইখানে তোমাদের হচ্ছে কি, এখানে আছে তোমাদের এখানে হচ্ছে বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যা কি? রিয়েল নাম্বার, এগুলোকে আর দিয়ে প্রকাশ করা হয়। তো এখন সকল মূলদ এবং অমূলদ সংখ্যাকে বাস্তব সংখ্যা বলা হয়। যতগুলো মূলদ অমূলদ আছে, সবগুলোই আমাদের কি বলা হয়? বাস্তব সংখ্যা। এখন কোনগুলো মূলদ কোনগুলো অমূলদ সেগুলো তো তোমাদের বুঝাইলাম 2 নম্বর পৃষ্ঠায়। এখন 3 নম্বর পৃষ্ঠায় এখানে দেখো যে বাস্তব সংখ্যা।
তাহলে সকল মূলদ এবং অম্লদ সবগুলোকে আমরা কি বলবো? বাস্তব। তাহলে এখানে যখন 0 +-1 +-2 +-3 ভগ্নাংশ, যেমন এগুলো হচ্ছে ভগ্নাংশ, এগুলো হচ্ছে তোমাদের মূলদ সংখ্যা। তাহলে এই যে মূলদ সংখ্যা এগুলো বাস্তব। এখানে পূর্ণ সংখ্যা এগুলো রয়েছে, পূর্ণ সংখ্যার মধ্যে 1 2 3 4 এগুলো আবার স্বাভাবিক সংখ্যা। তারপর এখানে দেখো অমূলদ সংখ্যা, এগুলো অমূলদ সংখ্যা, এগুলো সসীম দশমিক, এই দুইটা সসীম দশমিক, তাহলে হবে এগুলো মূলদ। আবার এখানে এটা অসীম দশমিক, এটাও অসীম দশমিক, কিন্তু যেহেতু 3 বারবার আছে, এই যে 6 এবং 2 এর উপর যেহেতু পৌনঃপুনিক চিহ্ন দেওয়া আছে, এগুলো অসীম দশমিক হলেও এই দুইটা কিন্তু অসীম দশমিক, আর এই দুইটা হচ্ছে সসীম। মানে দশমিকের পরে যদি পিছনে ডট ডট না থাকে সেটা হচ্ছে সসীম, আর পিছনে যদি ডট ডট এরকম থাকে তাহলে সেটা হচ্ছে অসীম। যেমন এই ডট ডট আছে, এটাও অসীম। কিন্তু দশমিকের পরে ডট ডট থাকলেও যদি একই অঙ্ক বারবার আসে তাহলে সেটা আবার হচ্ছে তোমার কি, সেগুলোকে আবার আমরা বলতে পারবো মূলদ সংখ্যা। আর যদি দশমিকের পরে একই অঙ্ক না আসে তাহলে সেটাকে আবার অসীম দশমিকের ক্ষেত্রে যদি একই অঙ্ক বারবার না আসে তাহলে সেটাকে আবার অমূলদ সংখ্যা আমরা বলবো। তাহলে যাই হোক, অমূলদ, এখানে মূলদ এবং অমূলদ, যেমন এগুলো অম্লদ, এগুলো আবার মূলদ, মূলদ অমূলদ সব কিছু নিয়েই কিন্তু আমাদের হচ্ছে বাস্তব সংখ্যা। এখন ধনাত্মক সংখ্যা কি? এখানে ধনাত্মক সংখ্যা, শূন্য থেকে বড় সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়, শূন্যের চেয়ে বড়। যেমন 2 1/2 3/2, মানে শূন্য বা ঋণাত্মক ওগুলো হবে না, শূন্যর চেয়ে একটু হলেও বড় হবে। তাহলে শূন্যর চেয়ে যে বড় যত সংখ্যা আছে সবগুলোই হচ্ছে ধনাত্মক। এখন এগুলো তোমার আবৃত হোক বা অনাবৃত হোক, যেমন এটা আবৃত, এটা সসীম দশমিক, এটা অসীম দশমিক কিন্তু অনাবৃত। যাই হোক, এখানে সসীম আর অসীম এগুলো বিষয় না, শূন্যের চেয়ে বড় হলেই সেগুলোকে আমরা বলবো ধনাত্মক সংখ্যা। আবার ঋণাত্মক সংখ্যা কি? এখানে শূন্য থেকে ছোট, মানে মাইনাস থাকলে, তোমরা এখানে যদি সামনে দেখো মাইনাস আছে, মাইনাস থাকলে সেগুলো হচ্ছে তোমাদের হচ্ছে ঋণাত্মক সংখ্যা। আর যদি এখানে প্লাস চিহ্ন থাকে, মাইনাস না থাকে, তাহলে সেগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন এগুলোর মধ্যে আবার রয়েছে অঋণাত্মক সংখ্যা। এখন অঋণাত্মক সংখ্যা কি তোমরা একটু দেখো, এখানে তোমাদের হচ্ছে যে ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন অঋণাত্মক, এখন শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকে এখানে তোমাদের হচ্ছে অঋণাত্মক সংখ্যা বলা হয়। ধনাত্মক সংখ্যার ক্ষেত্রে খালি শূন্য ছিল না, শূন্য বাদে বাকি যত সব সংখ্যা আছে সবগুলো হচ্ছে ধনাত্মক সংখ্যা। আর অঋণাত্মক সংখ্যার ক্ষেত্রে শূন্য সহ, এখানে শূন্যটা থাকবে এবং বাকি সবগুলো ধনাত্মক হবে। সেগুলো তোমাদের অনাবৃত হইতে পারে, এইখানে এই যে অনাবৃত হইতে পারে, আবৃত হইতে পারে, সসীম দশমিক, যাই হোক সবকিছু শূন্য সহ সকল ধনাত্মক সংখ্যাকেই তোমাদের বলা হবে অঋণাত্মক সংখ্যা। আবার এইখানে সবকিছু তোমাদের যদি এখন আমরা ছক আকারে একটা দেখি, তোমরা এখানে এই যে ছকটা দেখো, এখানে তোমাদের এই ছকটা দেওয়া আছে, তোমরা এটা একটু ভালো করে লক্ষ্য করো যে এটা কি বলছে, যে যত সংখ্যা আছে সবাই তো আমাদের বাস্তব, সবকিছুই কিন্তু এখানে বাস্তব, যে এই বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা সকল মূলদ এবং অমূলদ নিয়েই কিন্তু হচ্ছে বাস্তব। তাহলে বাস্তব সংখ্যা এই যে মূলদ এবং অমূলদ। মূলদ কি? যে সংখ্যাকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে তোমাদের কি মূলদ। এবং এখানে বলছিল এই হরেতে q = 0। আর যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় না সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা, পূর্ণবর্গ নয়, এই সংখ্যাগুলোকে আমরা অমূলদ বলি। যেমন এই যে √2, এই যে √3, যাই হোক এগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। আবার দশমিকের পরে যদি পুনরাবৃত্তি না হয়, যেমন এখানে 2.2360679 দিলাম, দশমিকের পর যদি একই অঙ্ক বারবার না আসে, ডট ডট ডট, এটা অসীম দশমিক ভগ্নাংশ দিলাম, একই অঙ্ক না আসলে, পুনরাবৃত্তি না হলে সেটা অমূলদ সংখ্যা। আর যদি একই অঙ্ক আবার বারবার আসে, যেমন আমরা এখানে 10কে যদি 3 দ্বারা ভাগ দিই তাহলে এখানে 3.333 এগুলো কিন্তু বারবার আসতে থাকবে। যদি একই অঙ্কের পুনরাবৃত্তি হয়, এটাও অসীম দশমিক, এটাও অসীম দশমিক। অসীম দশমিকের ক্ষেত্রে একই অঙ্ক যদি পুনরাবৃত্তি বারবার হয়, একই অঙ্ক আসে, সেটা মূলদ, আর পুনরাবৃত্তি না হলে অমূলদ।
এখন এই মূলদ সংখ্যা ফের আবার কি দুইটা ভাগে বিভক্ত, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর একটা হচ্ছে ভগ্নাংশ। পূর্ণ তো জানোই, পূর্ণ তো তোমরা দেখছো যে শূন্য সহ সকল ধনাত্মক ঋণাত্মক অখণ্ড সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলা হয়। 2 নম্বর পৃষ্ঠায় তোমাদের দ্বিতীয়টায় আছে। আর এখানে ভগ্নাংশ যেগুলো পি বাই কিউ আকারে প্রকাশ করা হয় সেগুলোকে আমরা এই যে ভগ্নাংশ সংখ্যা বলি। এখন পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে, আবার ধনাত্মক আছে, আবার ঋণাত্মক আছে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে কি আছে তোমাদের হচ্ছে এখানে পূর্ণ সংখ্যা যেমন শূন্য, এই যে 1 2 3, আবার এই পাশে দেখো -1, এই যে -2। তাহলে পূর্ণ সংখ্যা এগুলোই কিন্তু তোমাদের পূর্ণ সংখ্যা। তাহলে শূন্য আছে, ধনাত্মক আছে এবং ঋণাত্মক আছে। তাহলে পূর্ণ সংখ্যার মধ্যে শূন্য আছে, ধনাত্মক এবং ঋণাত্মক আছে। পূর্ণ সংখ্যা এটা 3 ভাগে। এখন ধনাত্মকের মধ্যে দেখো, ধনাত্মক সংখ্যার মধ্যে যেমন স্বাভাবিক সংখ্যাগুলো 1 2 3 4 5 6 এগুলোই কিন্তু আমাদের ধনাত্মক সংখ্যা। যেমন এই যে 1 2 3 4 5 6 এইগুলোই হচ্ছে তোমাদের কি ধনাত্মক সংখ্যা। তাই এইগুলোই হচ্ছে ধনাত্মক সংখ্যা। এখন ধনাত্মকের সংখ্যার মধ্যে দেখো এই যে 1 আছে, তারপর কিছু আছে মৌলিক, কিছু আছে যৌগিক। যেমন মৌলিক এই যে 2 3 5 7, তারপর এখানে দেখো 4 6, এই যে 8, তারপর এখানে 9, এই যে 10, এগুলো কিন্তু যৌগিক সংখ্যা। তাহলে এগুলো হচ্ছে যৌগিক। তাহলে দেখো 1 2 3, এই যে 4 5 6 7, এই তো এগুলো হচ্ছে ধনাত্মক। ধনাত্মকের মধ্যে কি আছে? 1 আছে, মৌলিক আছে এবং যৌগিক আছে। এই মৌলিক যৌগিক তো তোমাদের কিছুক্ষণ আগেই বুঝাইলাম, আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো। এখন এই যে ভগ্নাংশ, ভগ্নাংশের মধ্যে আবার 2 ধরনের আছে, একটা সাধারণ ভগ্নাংশ আর একটা তোমাদের হচ্ছে দশমিক ভগ্নাংশ। তাই এখানে সাধারণ ভগ্নাংশ যেমন আমি 2/3 দিলাম, এটা সাধারণ ভগ্নাংশ। এখন যদি আমি 1.5 দিই, মনে করো 3.2 দিই, এগুলো হচ্ছে দশমিক ভগ্নাংশ, এগুলোকে বলা হয় দশমিক। এই ডট থাকলে দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশের মধ্যে প্রকৃত এবং অপ্রকৃত আমরা জানলাম। প্রকৃত কি? যদি লবটা যেমন 2/3, লবটা যদি হরের চেয়ে ছোট হয় প্রকৃত, আর যদি 3/2 দিই, এখানে লবটা যদি হরের চেয়ে বড় হয় তাহলে অপ্রকৃত। এবং মিশ্র ভগ্নাংশ কি? মনে করো 1, এই যে 2/আমরা 3 দিলাম, তাহলে এটা কি 3 একে 3 3 এখানে 5, এই যে 5/3 কে আমরা এইভাবে কিন্তু আমরা লিখতে পারি। তাহলে এটা কিন্তু এটাও একটা ভগ্নাংশ, এটাকে মিশ্র ভগ্নাংশ বলা হয়, তোমরা এগুলো জানো। এখন দশমিকের মধ্যে দেখো, দশমিকের মধ্যে আবার কি আছে? সসীম দশমিক আর একটা অসীম দশমিক। তা অসীমের মধ্যে যেগুলো আবৃত সেগুলো কিন্তু মূলদ, অসীমের মধ্যে অনাবৃত সেগুলো আবার অমূলদ। যেমন এটা দেখো, এটা ডট 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 অসীম দশমিক। তাহলে অমূলদের ক্ষেত্রে যেগুলো দশমিকের মধ্যে অনাবৃত, অনাবৃত মানে একই অঙ্ক যদি বারবার না আসে সেগুলো হচ্ছে অমূলদ। তাহলে অমূলদের মধ্যে অসীম, অনাবৃত দশমিক। আর মূলদের ক্ষেত্রে যদি সেটা আবৃত হয়, যেমন আমি এখানে এই যে 10কে যদি আমরা 3 দ্বারা ভাগ দিই, তাহলে এখানে 3.33 একই অঙ্ক বারবার আসতেছে। যদি একই অঙ্ক বারবার আসে, আবৃত হয় বা পুনরাবৃত্তি হয়, সেটা হচ্ছে মূলদ, সেটা হচ্ছে মূলদ। তাহলে দশমিক, এটাও কিন্তু দশমিক। তাহলে দশমিকের মধ্যে দেখো সসীম আছে আবার অসীম আছে। যেমন আমরা 3কে যদি 2 দ্বারা ভাগ দিই, তাহলে 1.5, এই যে 1.5 এটা সসীম দশমিক ভগ্নাংশ। এখন 10কে যদি 3 দ্বারা ভাগ দিই, তাহলে এটা অসীম দশমিক ভগ্নাংশ হবে। এবং একই অঙ্ক যেহেতু বারবার আসতেছে, তাহলে সেটা হবে তোমার আবৃত অসীম দশমিক। তা আশা করি তোমরা এই সংখ্যার এই বিষয়গুলো বুঝতে পারছো। তোমরা এখানে দেখো যে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করে। উদাহরণ 1 নম্বর এই অঙ্কটা দেখো, এখানে √3 এবং 4 এর মধ্যে দুটি অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। এখন √3 ইকুয়াল কি? এখানে যেহেতু এটা পূর্ণবর্গ নয়, ক্যালকুলেটর চাপে তোমরা এই মানটা বের করে নিবে। √3 এটা ক্যালকুলেটর চাপলে এটা তোমাদের আসবে যে 1.732050, এটা আসবে। এখন 1.732050 এবং 4 এর মধ্যে আমাদের দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে হবে। তাই মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা। তাহলে √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা আমরা ধরে নিলাম যে a ও b। তাহলে যেখানে যেখানে তোমাদের এখানে দেখো যে a ইকুয়াল কি? a ইকুয়াল ওরা লিখছে যে √3 + 1, তোমরা অন্য কিছু লিখতে পারবে।
যে এখানে √3 + 1, এখন √3 মানে তো 1.73205008, একটা অমূলদ সংখ্যা। √3 কিন্তু অমূলদ সংখ্যা, তোমরা জানো √3 √2 √5 এগুলো অমূলদ সংখ্যা। অমূলদ সংখ্যার সাথে 1 2 3 4 এগুলা যদি যোগ বা বিয়োগ করি, কোনো একটা সংখ্যা যোগ বা বিয়োগ করলে সেগুলো কিন্তু অমূলদই হয়। তার মানে √3 সাথে যদি 1 যোগ করি, তাহলে 1 যোগ করলে এটা 2.73205008 হবে, যা একটি অমূলদ সংখ্যা। আবার যদি 2 যোগ করি, 2 আর এখানে 1, এখানে 3 হচ্ছে 3.73205008। তাহলে এখানে √3 এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে, সেটা আমরা একটার সাথে 1, √3 এর সাথে 1 এবং 2 যোগ করলে এটা আমরা এ ধরলাম, এটা বি। √3 যেহেতু একটি অমূলদ সংখ্যা, এর সাথে 1 এবং 2 যোগ করলে সেগুলো হবে অমূলদ। এখন বিষয় স্পষ্ট, এখানে বিষয় যে স্পষ্টত যে এ ও বি উভয় অমূলদ সংখ্যা। এখানে এ এবং বি উভয় কিন্তু অমূলদ, যেহেতু √3 অমূলদ, এদের সাথে 1 2 যোগ করলে সেগুলো কিন্তু অমূলদ, এবং উভয় কিন্তু এখানে √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। মানে এটা অবশ্যই যে সংখ্যাগুলো আমরা ধরবো, যে অমূলদ যে সংখ্যা আমরা ধরে নিব, সেটা অবশ্যই এখানে কিন্তু তোমাদের এই যে ডট ডট আসবে, যে এখানে তোমাদের হচ্ছে এগুলো অবশ্যই √3 এবং 4 এর মধ্যে থাকতে হবে, অর্থাৎ √3 এর চেয়ে বড় এবং 4 এর চেয়ে ছোট। তাহলে এখানে দেখো √3 + 1 এটা হচ্ছে, এটার চেয়ে বড়, √3 + 2 আবার এটার চেয়ে বড়, আবার 4 এর চেয়ে ছোট, এর মধ্যেই কিন্তু অবস্থিত। অতএব এ ও বি দুইটি নির্ণয় হচ্ছে কি অমূলদ সংখ্যা। তাহলে এখানে এ এবং বি যে দুইটা অমূলদ সংখ্যা ধরে নিলাম, সেটা অবশ্যই দুইটা অমূলদ সংখ্যা। এটা আমরা অন্যভাবেও করতে পারি, যেমন √3 এবং 4 এর মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে √3 = এত, মনে করি √3 এবং 4 এর মধ্যে যে কোনো দুইটি অমূলদ সংখ্যা এ ও বি। এখন যেখানে ওরা এটা যা লিখছে আমরা এইভাবেও লিখতে পারি। মনে করো আমি এখানে দিলাম যে যেখানে, যেখানে তোমাদের হচ্ছে এ ইকুয়াল নিজের ইচ্ছা মতো, এখানে 2. মনে করো 1 0, তোমার হচ্ছে 1 0 0 1, এখানে যে 3টা 0 দিলাম, এরকম করে ডট ডট দিলাম, এলোমেলো দিব আর কি, একই সংখ্যা যেন না আসে। বি ইকুয়াল মনে করো আমি দিলাম 2.7032150 মানে এইখানে দশমিকের পর যে অঙ্কগুলো আসবে সেগুলো আমরা এলোমেলো করে দিব, মানে একই অঙ্ক বারবার দিব না। যেমন এটা একটা 0 2টা 0 3টা 0 দিছি, তোমাদের ইচ্ছা মতো এলোমেলো দিয়ে দিবে, পিছনে ডট ডট দিয়ে দিবে, তাহলেই কিন্তু অমূলদ সংখ্যা। তাহলে যেখানে এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত, এখন এই ভাষাটা কিন্তু তোমাদের আবার লিখতে হবে, যে স্পষ্টত এ ও বি উভয় অমূলদ সংখ্যা, উভয় √3 এবং 4 এর মধ্যে অবস্থিত। মানে এখানে √3 এর চেয়ে বড়, আবার 4 এর চেয়ে ছোট নিতে হবে। আমরা জানি অসীম দশমিক যে ভগ্নাংশগুলো রয়েছে সেগুলো যদি অনাবৃত্ত হয়, মানে একই অঙ্ক যদি বারবার না আসে, সেগুলো কিন্তু অমূলদ। আর যদি আমরা একই অঙ্ক দিই 1 0 1 0 1 0 যদি বারবার দিতাম, সেটা কিন্তু অসীম দশমিক হলো, যেহেতু একই অঙ্ক বারবার আসতেছে, ওটা কিন্তু মূলদ হয়ে যাবে। যেহেতু আমাদের এখানে অমূলদ নির্ণয় করতে বলছে, তার জন্য আমরা এলোমেলো দিব আর পিছনে ডট ডট করে দিব। আর যদি এখানে ডট তোমরা এটা না দাও, তাহলে কিন্তু সসীম দশমিক হয়ে যাবে। এই ফোঁটাগুলো যদি আমি পিছনে না দিই, সেগুলো সসীম, সসীম হলে সেগুলো কিন্তু আবার মূলদ হয়ে যাবে। তাহলে অমূলদ যেহেতু নির্ণয় করতে বলছে, এগুলো এলোমেলো দিব দশমিকের পরে, আর পিছনে ডট ডট দিব, তাহলে হয়ে যাবে নিজের ইচ্ছা মতো, এগুলো কোনো মুখস্থ না। তাহলে অর্থাৎ তখন আমরা এ ইকুয়াল এত, বি ইকুয়াল এত নিলাম, অর্থাৎ তখন আমরা এটা কি এইভাবে লিখতে পারি, যে অর্থাৎ এই যে √3 চেয়ে এই যে এ যে আছে 2.101800 এই যে 000 এরকম, এই যে এটা হচ্ছে কি এই সংখ্যাটা √3 চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট। আবার এবং তোমরা দেখো যে পরের যে বি যেটা ধরলাম, এই যে 2.70321504 নিলাম, মনে হয় এই ডট ডট দিলাম, যে এই সংখ্যাটা আবার কি √3 চেয়ে বড়, 4 এর চেয়ে ছোট। তাহলে এইভাবে আমরা দুইটা যদি এরকম কোনো অঙ্ক দেওয়া থাকে, সেই অঙ্কগুলোর বা সংখ্যার মধ্যে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলে, তাহলে এই নিয়মে আমাদের করতে হবে। তোমাদের এখানে বোর্ড বইয়ের 19 নাম্বার পৃষ্ঠা যে 6 নাম্বার এই অঙ্কটা আছে, তোমরা এখানে 6 নাম্বার অঙ্কটা দেখো, এখানে কি বলছে তোমাদের, এখানে বলছে যে ক 6 এর যে ক অঙ্কটা আছে দেখো,
যে 0.31 এবং 0.12 এর মধ্যে, এখানে 0.31 এবং 0 এখানে 0.12 এর মধ্যে দুইটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। এখানে দুইটা অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তো এখন যেটা বিষয় যে এখানে যে 0.12 এবং 0.31 এর মধ্যে নিতে বলছে, আমরা নিজের ইচ্ছা মতো এখানে আমরা ধরে নিব আর কি। তো এখন মনে করি এই যে তোমাদের যেমন উদাহরণ 1-এর মতো করে যদি আমরা লিখি, যে উদাহরণ 1-এ যেমন ছিল, যে এখন ওই অনুযায়ী আমরা যদি লিখি যে মনে করি এই যে 0.12 এবং তোমার এখানে কত 0.31 এর মধ্যে, তাহলে এখানে যে দুইটা সংখ্যা দেওয়া থাকবে এই দুইটার মধ্যে যে কোনো দুটি অমূলদ সংখ্যা, এইখানে এই দুইটার মধ্যে যে কোনো দুইটা অমূলদ সংখ্যা আমরা ধরে নিব। দুইটা অমূলদ সংখ্যা হচ্ছে এ ও বি। তাহলে এখানে 0.12 এবং 0.31 এর মধ্যে যে কোনো দুইটা অমূলদ সংখ্যা এ ও বি আমরা ধরে নিলাম। এখন এইখানে দুইটা আমরা অমূলদ সংখ্যা ধরে নিলাম। এখন যেখানে আমরা যে ধরি এখন এ, তাহলে এ ইকুয়াল আমরা কি নিব, এখন এইখানে 0.1 আছে, এখানে 0.3 আছে, তাহলে 0.2 দিয়ে শুরু করি, 0.2। এখন পরের যেটা বিষয়, যেহেতু অমূলদ বলছে এখানে এলোমেলো দিব, 0 দিলাম, 1 দিলাম, 0 2 1 4 মনে করো 5 3 0 1 এলোমেলো দিব। এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো নিব এলোমেলো, তার পিছনে এই ডট ডট দিব। এবং আমাদের বি, এই যে বি নিলাম, দুইটা যেহেতু অমূলদ সংখ্যা, তাহলে বি ইকুয়াল এটাও মনে করো 0.2 দিয়ে শুরু করলাম। 0.2 এর পর যেহেতু 0 আছে, এটা একটু বড় নেই, যে মনে করো আমরা দিলাম 3 2 1 0 1 5 এই যে 7 0 1 এরকম করে ডট ডট দিলাম আর কি। এখানে দশমিকের পরে যে অঙ্কগুলো আছে এগুলো কিন্তু একই অঙ্ক বারবার আসেনি, এলোমেলো করে দিলাম নিজের ইচ্ছা মতো। এখানে কোনো মুখস্থ তোমরা করবে না, খালি নিয়মগুলো মনে রাখবে। এখানে নিজের ইচ্ছা মতো এলোমেলো কতগুলো অঙ্ক দিতে হবে, পিছনে ডট ডট দিতে হবে, এইভাবে আসলো। এখন পরে যেটা ভাষা, তোমাদের নিয়মটা মনে রাখতে হবে। তো এইখানে স্পষ্টত এইখানে এ ও বি, এই যে এ এবং বি দুইটা আমরা সংখ্যা ধরলাম, উভয়ে কিন্তু এখানে তোমার অমূলদ সংখ্যা। কেন অমূলদ? এগুলো আমরা কিন্তু অসীম দশমিক নিয়েছি, কারণ পিছনে ডট ডট দিয়েছে অসীম দশমিক, এবং এগুলো তোমার হচ্ছে এলোমেলো অনাবৃত আছে, এবং এগুলো হচ্ছে এগুলো স্পষ্ট একবারে অমূলদ সংখ্যা, কারণ অসীম দশমিক এবং অনাবৃত। এখন অসীম দশমিক হয়ে যদি অনাবৃত হয় তাহলে সেগুলো কিন্তু অমূলদ হয়, আমরা এগুলো জানি। তাহলে এইখানে স্পষ্টত এ বি উভয় হচ্ছে অম্লদ সংখ্যা, এবং কি এবং তোমাদের হচ্ছে উভয়, তো উভয় কিন্তু তোমার 0.12 এবং যে 0.31 এর মধ্যেই অবস্থিত। তাহলে এই দুইটা যে সংখ্যা নিলাম, এই দুইটাই কিন্তু এর মধ্যে তোমাদের হচ্ছে অবস্থিত। অর্থাৎ আমরা এটা কেমন করে লিখতে পারি, যে অর্থাৎ আমরা কিভাবে লিখতে পারি, যে এখানে 0.12 এর চেয়ে বড় হচ্ছে কি এ, যেমন আছে আমরা এখানে এটাও দিতে পারি। এ বলতে এখানে 0.2012145301, এটা যেটা নিলাম এই ডট ডট দিলাম। তাহলে এইটা হচ্ছে কি 0.12 এর চেয়ে বড়, এটা হচ্ছে ছোট। এবং পরে যেটা আছে পরেরটা কি 0.12, এই সংখ্যাটা বি যেটা নিলাম 0.2321015701 ডট এখানে দিয়ে 0.31। তাহলে দেখো এই দুই সংখ্যায় কিন্তু কি এত হচ্ছে বড়, এত হচ্ছে ছোট হলো। অতএব আমরা বলতে পারি এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা। অতএব এখানে কি এ ও বি দুইটি নির্ণয় অমূলদ সংখ্যা, এই যে অমূলদ সংখ্যা। তাহলে এখানে এরকম তোমাদের যত হাজার হাজার অঙ্ক আসুক,
তোমাদের এই নিয়মটা বা কৌশলটা তোমাদের শুধু মনে রাখতে হবে যে দুইটা সংখ্যা তোমাদের দেওয়া হবে, এই দুইটার মধ্যে যদি অমূল্য সংখ্যা নির্ণয় করতে বলে ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট নিব, দশমিকের পরে যে অঙ্কগুলো নিব এলোমেলো নিব আর পিছনে ডট ডট দিয়ে দেবো, আর কিছুই নাই। আর এখানে ভাষাটা কি লিখতে হবে এটা কিন্তু তোমাদের একটু মনে রাখতে হবে। এরকম করে তোমরা যদি এবার খটা দেখো, এইখানে খটা তোমরা এবার দেখো এটা কি বলছে যে 1/√2 এবং এখানে √2 এর মধ্যে একটি মূলদ আর একটি অমূলদ সংখ্যা নির্ণয় করো। তো এইখানে ক্ষয়ের ক্ষেত্রে তোমাদের 1/√2 এবং √2 ইকুয়াল কি হবে এটা আমাদের লিখতে হবে। এখানে এই যে 1/√2 ইকুয়াল কি আসতেছে দেখি, তোমরা একটু তোমাদের ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটর বের করে এখানে একটু দেখো, আমি তোমাদের এখানে দেখাচ্ছি যে এটা কি আসে, যে 1/√2 এই যে 1/√2, তাহলে 1/√2 যদি আমি চাপি তাহলে এখানে কি আসতেছে তোমরা দেখো, 1/√2 এখানে কি আসলো তোমাদের ক্যালকুলেটরে একটু লক্ষ্য করো, 1/√2 কি আসতেছে। তো এখানে তোমাদের যেটা আসলো যে 0.7071 ডট ডট দিলে হয়ে গেল। এবং √2 ইকুয়াল কি আসবে তোমরা এবার দেখো, এবং এবং এখানে যদি √2 ইকুয়াল তাহলে কি হচ্ছে, এই যে √2, তাহলে √2 ইকুয়াল এখানে কি আসলো যে 1.41421, এই ডট ডট এইভাবে দিয়ে রাখলাম। এখন এটা তাহলে কি হচ্ছে তোমাদের 1/√2 ইকুয়াল এটা এবং √2 ইকুয়াল এটা, এর মধ্যে এই দুইটা সংখ্যার মধ্যে অর্থাৎ ছোটটার চেয়ে বড়, বড়টার চেয়ে ছোট, এর মধ্যে আমাদের একটা মূলদ এবং একটা আমাদের অমূলদ নির্ণয় করতে হবে। তো এখন মনে করি যে আমরা এই যে মনে করি যে a ইকুয়াল হচ্ছে 1 যেহেতু 4 আছে তো 1.1 বা 1.2 আমরা নিতে পারি, 1.12, এখানে 1 মনে করো 2 নিলাম, তাহলে এখানে কিন্তু আমি ডট ডট দিলাম না, তাহলে এটা কিন্তু সসীম দশমিক কিন্তু মূলদ, তাহলে এত, এবং আমি বি একটা নিলাম, বি যেহেতু একটা মূলদ একটা অমূলদ বলছে, এটা আবার 1.2301023 এরকম করে এলোমেলো দিয়ে ডট ডট করে দিলাম। তাহলে দেখো এ যেটা নিলাম এটা কিন্তু সসীম দশমিক, এটা হচ্ছে অসীম দশমিক এবং অনাবৃত, যেহেতু এটা অসীম দশমিক এবং অনাবৃত তাহলে এটা অম্লত। আর অসীম দশমিক হয়ে যদি আবৃত হয় মানে একই অঙ্ক যদি বারবার দিতাম সেটা হয়ে যেত আবৃত, এটা কিন্তু হয়ে যেত মূলদ। যেহেতু আমাদের একটা মূলদ একটা অম্লত নির্ণয় করতে বলছে, সসীম দশমিক গুলো সবগুলোই মূলদ, তাহলে এখানে কি এটা অবশ্যই আমাদের মূলদ। তাহলে এখন স্পষ্টত এই যে আগের যে অঙ্কটা ওইরূপ আমাদের ভাষাটা তো ওটা মনে রাখতে হবে যে স্পষ্টত এখানে কি লিখবো, এ ও বি উভয় এখানে কি বাস্তব সংখ্যা, এখানে দুইটাই কিন্তু আমাদের বাস্তব সংখ্যা, এ এবং বি দুইটি হচ্ছে বাস্তব, এবং উভয় আবার কি, এবং এই যে উভয় 1/√2 অপেক্ষা বড়, 1/√2 এই যে অপেক্ষা বড়, এবং তোমাদের এই যে √2 অপেক্ষা কি, এই যে অপেক্ষা হচ্ছে ছোট। তাহলে এইখানে যে দুইটা আমরা সংখ্যা ধরলাম একটা এ এবং বি, উভয় হচ্ছে 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা হচ্ছে ছোট। অর্থাৎ আমরা কি বলতে পারি, অর্থাৎ আমরা এখানে এইভাবে বলতে পারি 1/√2 চেয়ে কি 1.2 বড়, আবার এখানে √2 চেয়ে ছোট, এবং তোমাদের 1/√2 চেয়ে এই যে 1 এটা ধরছি আমরা বি, 1.2301023 ডট, এটা আবার √2 চেয়ে হচ্ছে ছোট। তাহলে এইগুলো আসলো। এখন এখানে এ যে ধরছি এটা কিন্তু সসীম দশমিক, এ যে এটা ধরছি, এখন এইখানে যেটা আমরা এ ধরছি এটা আমাদের কি সসীম দশমিক। তাহলে আবার দেখো এ লিখছি এ ইকুয়াল আমরা 1.2
1.2 বলতে 12, এইখানে 12 হবে আর এটা কিন্তু 10 হবে। তাহলে এইখানে 12/10, এটা কিন্তু p/q আকারের, এটাকে আমরা 6/5 এরকম বলতে পারি, অর্থাৎ এটা কিন্তু ভগ্নাংশ আকারে, ভগ্নাংশ। তাহলে যা হচ্ছে কি, যা হচ্ছে এই যে p/q আকারে, p/q আকারের। তাহলে যদি q আকারের হয় সেগুলো তো আমরা জানি মূলদ সংখ্যা। অতএব আমরা বলতে পারবো যে অতএব এ একটি কি, এ একটি তোমাদের হচ্ছে এই যে মূলদ সংখ্যা। যেহেতু এটা p/q আকারের এবং এটা হচ্ছে সসীম দশমিক, অতএব এটি হচ্ছে মূলদ সংখ্যা। এখন বি একটা কি, বি একটা আবার হচ্ছে এখানে অমূলদ সংখ্যা। এখন এই যে বি কে ভগ্নাংশ আকারে, অর্থাৎ এটা কি এই যে p/q আকারে, অর্থাৎ এখানে কি এই যে p/q আকারে, এটা প্রকাশ করা যায় না, প্রকাশ করা যায় না। যেহেতু p/q আকারে প্রকাশ করা যায় না, অতএব এখানে কি বলতে পারি, অতএব এখানে হচ্ছে তোমাদের হচ্ছে এই যে বি একটি হচ্ছে অমূলদ সংখ্যা। অতএব বি একটি কি, বি একটি হচ্ছে অমূলদ, এই যে অমূলদ সংখ্যা। তো এখন দেখো আরেকটু তোমাদের বলে দেই যে এখানে 1/√2 এবং √2 এর মধ্যে একটা মূলদ, একটা আমাদের অমূলদ সংখ্যা নির্ণয় করতে বলছে। তাহলে 1/√2, এখানে 1/√2 ইকুয়াল এত, √2 ইকুয়াল হচ্ছে এটা এত। এখন একটা যেহেতু মূলদ, প্রথমটা যেহেতু মূলদ, মনে করি a ইকুয়াল হচ্ছে 1.2, এটা আমরা সসীম দশমিক নিলাম, সসীম দশমিক সবগুলোই কিন্তু মূলদ। এখন আরেকটা আমাদের অমূলদ নির্ণয় করতে বলছে, তাহলে বি ইকুয়াল নিলাম, এখানে 1.4 আছে, 1.2 দিয়ে নিলাম, এখানে এলোমেলো কয়েকটা অঙ্ক নিয়ে আমি ডট ডট দিলাম, মানে এটা হচ্ছে অসীম দশমিক এবং অনাবৃত। অসীম দশমিক এবং অনাবৃত হলে সেগুলো কিন্তু তোমাদের অমূলদ। তাহলে এইটুক ভাষা তোমাদের মনে রাখতে হবে যে স্পষ্টত এ এবং বি উভয় বাস্তব সংখ্যা এবং উভয় 1/√2 অপেক্ষা বড় এবং √2 অপেক্ষা হচ্ছে ছোট, মানে ছোটটা হচ্ছে বড়, বড়টা হচ্ছে ছোট। অর্থাৎ তারপরে এটা আমাদের এই অসমতা দিয়ে দেখায় দিতে হবে যে এখানে হচ্ছে 1/√2, 1.2, এটা হচ্ছে 1/√2 চেয়ে বড়, আবার √2 চেয়ে ছোট। এবং এখানে 1.2301023 এটা যে আছে, এটাও আবার 1/√2 চেয়ে বড়, আবার √2 চেয়ে ছোট। এখন এখানে এই যে 1/√2, এটা কেন, এটা হচ্ছে মূলদ। এটাকে যদি সাধারণ ভগ্নাংশে আমরা প্রকাশ করি তাহলে 12/10 হচ্ছে। এখন এটা তোমাদের এইভাবেও লেখা যায়, যা হচ্ছে p/q আকারের। আর যেগুলোকে p/q আকারে প্রকাশ করা যায় সেগুলো হচ্ছে মূলদ সংখ্যা, অর্থাৎ এটা হচ্ছে একটা মূলদ সংখ্যা। আর b কে কিন্তু ভগ্নাংশ আকারে, অর্থাৎ p/q আকারে কিন্তু প্রকাশ করা যায় না। তো এইটাকে ভগ্নাংশ আকারে যেহেতু প্রকাশ করা যায় না, অর্থাৎ b হচ্ছে একটি অমূলদ সংখ্যা। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এবার তোমাদের বোর্ড বইয়ের 4 নাম্বার পৃষ্ঠা এখানে দেখো যে বাস্তব সংখ্যার যোগ ও গুণন প্রক্রিয়ার মৌলিক বিধি। তোমাদের 4 নাম্বার পৃষ্ঠায় দেখো, এগুলো তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসে। তো এইখানে তোমাদের এগুলো এই যে এমসিকিউর ক্ষেত্রে লাগবে, তোমরা একটু এগুলো মনে রাখবে। তো বাস্তব সংখ্যার যোগ ও গুণন বিধি এখানে কি। 1 নাম্বার তোমরা এখানে দেখো কি আছে যে এ বি বাস্তব সংখ্যা হলে, মানে এ এবং বি যদি উভয় বাস্তব সংখ্যা হয় তাহলে দুইটার যোগফল বাস্তব, গুণফল বাস্তব। তার মানে দুইটা সংখ্যা যদি বাস্তব হয় এদের যোগফল বাস্তব হবে, গুণফল তোমাদের হচ্ছে বাস্তব হবে। আবার দেখো 2 নাম্বার যে এ ও বি বাস্তব সংখ্যা হলে এর সাথে বি যোগ করলেও যত হবে, বির সাথে এ যোগ করলেও তত হবে, এবং এর সাথে বি গুণ করলে যা হবে, বির সাথে এ গুণ করলেও কিন্তু একই হবে। তাহলে দুইটা সংখ্যা যদি এখানে বাস্তব হয় তাহলে এর সাথে বি যোগ করলেও যা, বির সাথে এ যোগ করলেও তা, এবং এর সাথে বি গুণ করলেও যা, বির সাথে এ গুণ করলেও তা একই হবে আর কি। তো এখন এটা যোগের বিনিময় বিধি আমরা বলতে পারি, এটা গুণনের বিনিময় বিধি এগুলোকে বলা হয়। তো এখানে 3 নাম্বার দেখো এ বি সি তিনটা যদি বাস্তব হয়, তোমরা এর সাথে বি যোগ করে আবার সেটা যদি সির সাথে যোগ করো,
অথবা এখানে বি আর সি যোগ করে যদি এর সাথে যোগ করো তাহলে কিন্তু একই হবে। অর্থাৎ এটাকে সংযোগ বিধি এটাকে বলা হয়। এটা গুণনের সংযোগ বিধি, মানে এর সাথে বি গুণ করে যা হবে, আবার সির সাথে গুণ করলে যত হবে, এর সাথে বি আর সি গুণ করে যদি আবার তোমরা এখানে এর সাথে গুণ করে একই হবে। মনে করো আমি এখানে ধরলাম এ ইকুয়াল 1, তোমাদের হচ্ছে বি ইকুয়াল হচ্ছে 2 আর হচ্ছে সি ইকুয়াল 3। তাহলে দেখো এর মান 1, বির মান 2, সির মান 3। 1 আর 2 যোগ করে 3 আর 3 যোগ করে কিন্তু এখানে 6 হয়ে গেল। এখন এর মান 1, বির মান 2, সির মান 3। তাহলে এখানে বি আর সি যোগ করলে 2 আর 3 5 আর 1 এর যোগ করে 6 এই হবে। তার মানে এইগুলো হয়। আবার এখানে দেখো এর মান 1 ধরছি, বির মান কিন্তু আমি 2 ধরলাম, তার সাথে সিটা তো 3, 1 আর 2 গুণ করে 2 হচ্ছে, 3 সাথে গুণ করে 6 হচ্ছে। তারপর এটা দেখো এর মান 1, এখন বি আর সি মানে 2 আর 3 যদি গুণ করে 6 হচ্ছে, 1 এর সাথে গুণ করে ফের 6 এ হচ্ছে, মানে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ হয়ে যাচ্ছে। তার মানে এ বি যদি বাস্তব হয় তাহলে কিন্তু এগুলো মেনে চলবে। তারপর এখানে 4 নম্বর দেখো, এইগুলো তোমাদের এই যে 4, 5 এগুলো এই দুইটা তোমাদের এমসিকিউতে বেশি আসে, এই 4 নম্বর এবং 5 নম্বর, এই দুইটা গুরুত্বপূর্ণ, এগুলোই তোমাদের এমসিকিউর ক্ষেত্রে আসবে। যেমন দেখো এখানে 4 নম্বরটা তোমাদের কি আছে, 4 নম্বরটা আছে এ বাস্তব সংখ্যা হলে কেবল দুইটি বাস্তব সংখ্যা 0, 1 আছে, যেখানে যে বাস্তব সংখ্যা কেবল দুইটা আছে 0 এবং 1। যেমন 0 ইকুয়াল নট 1, 0 আর 1 কখনো সমান হতে পারে না। এখন এর সাথে যদি 0 করি বা 0-র সাথে এ যোগ করি ওইটা এই হবে। মনে করো এটাকে আমি 2 ধরলাম, এখন 2 এর সাথে যদি 0 যোগ করি 2 হবে, অথবা 0-র সাথে যদি 2 যোগ করি সেটা তো তোমাদের 2a হবে, ইকুয়াল হচ্ছে 2a। তার মানে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে যদি 0 যোগ করি বা 0-র সাথে বাস্তব সংখ্যা যোগ করি ওই বাস্তব সংখ্যায় থাকবে। আবার 1 দেখো কোন একটা সংখ্যার সাথে যদি 1 গুণ করি, মনে করো 2 এর সাথে 1 গুণ করলাম 2, বা 1 এর সাথে যদি 2 গুণ করি তাহলে সেটা 2a হবে। তাহলে কোনো একটা বাস্তব সংখ্যার সাথে 1 গুণ বা 1 এর সাথে বাস্তব সংখ্যা যদি গুণ করি তাহলে সেই ওই সংখ্যাটি থাকবে, এটার কোনো পরিবর্তন হবে না। তারপর এখানে এ বাস্তব সংখ্যা হলে দেখো এ যদি বাস্তব সংখ্যা হয় তাহলে দেখো এখানে এ প্লাস মাইনাস এ বলতে এর মান ধরলাম মনে করো 2, আর এখানে যদি আমরা -2 যোগ করি, 2 এর সাথে যদি -2, অর্থাৎ কোনো একটা সংখ্যার সাথে যদি ওই সংখ্যার আমরা বিপরীত সংখ্যা যোগ করি তাহলে কিন্তু সেটা শূন্য হয়ে যায়, তাহলে এটা শূন্য হয়ে যাবে। এখন এ ইকুয়াল নট শূন্য হলে, মানে এ যদি শূন্য না হয়, কোনো একটা সংখ্যার সাথে ওই সংখ্যার বিপরীত সংখ্যা a ইন্টু 1/a বলতে এর মান যদি আমরা 2 দিই তাহলে 1/2, এর মান যদি -2 দিই তাহলে 1/-2, তাহলে -2 কাটা বা 2 আর 2 কাটা যায় কিন্তু এটা 1 হয়ে যাবে। তার মানে কোনো একটা সংখ্যার সাথে যদি ওই সংখ্যার বিপরীত সংখ্যা গুণ করা হয় সেটা 1 হবে, আর কোনো একটা সংখ্যার সাথে যদি ওই সংখ্যার বিপরীত সংখ্যা যোগ করা হয় তাহলে সেটা শূন্য হয়ে যাবে। তোমাদের এটা মনে রাখতে হবে। এইখানে দেখো গুণনে আবার বন্টন বিধি আছে, এখানে এ বি সি তিনটা যদি বাস্তব সংখ্যা হয়, এইখানে তিনটা যদি বাস্তব সংখ্যা হয় তাহলে এখানে বি আর সি আছে, এর সাথে বি গুণ হবে আবার এর সাথে সি গুণ হবে, তাহলে এ বি যোগ হচ্ছে এ সি আর কি, এটা মেনে চলবে। তবে এখানে এমসিকিউর আসার মধ্যে তোমাদের এগুলো অনেক গুরুত্বপূর্ণ আর কি, তো এই ধর্মগুলো তোমাদের বিধি বা নিয়মগুলো এখানে মনে রাখবে। তোমরা এবার দেখো যে এখানে তোমাদের এইখানে আবার বাস্তব সংখ্যার অসমতা সংক্রান্ত এখানে বিধি, এইখানে বাস্তব সংখ্যার এইখানে এ বি বাস্তব সংখ্যা হলে এই যে অসমতা বিধি, এ বি বাস্তব, এখন এ এবং বি দুইটা যদি বাস্তব হয় তাহলে এই ক্ষেত্রে এটা বির চেয়ে বড় হইতে পারে, অথবা এটা বির সমানও হইতে পারে, অথবা এটা বির চেয়ে বড় হইতে পারে। এখন এটা দেখো এর মান মনে করো আমি ধরলাম এইখানে এর মান হচ্ছে 2, বির মান হচ্ছে 3, তাহলে এর মানটা বির চেয়ে ছোট। এখন মনে করো a ইকুয়াল 5, বি ইকুয়াল 5, তাহলে এই ক্ষেত্রে সমান হয়ে গেল। এখন এর মান ধরলাম 5, বির মান ধরলাম মনে করো 3, তাহলে এর মানটা বির চেয়ে তোমাদের হচ্ছে কি এইখানে বড় হয়ে গেল। যাই হোক এইখানে যেটা বিষয় এ বি যদি বাস্তব হয় তাহলে এর মান বির মানের চেয়ে ছোট হইতে পারে, এর মান বি মানের সমানও হইতে পারে, এর মান বি মানের চেয়ে
বড় হইতে পারে, মানে এগুলোর মধ্যে যে কোনো একটা হবে। এখন দেখো এ বি সি যদি তিনটা এখানে বাস্তব হয়, তাহলে এই ক্ষেত্রে এর মান বি মানের চেয়ে যদি ছোট হয়, তাহলে এর মানের চেয়ে এর মানটা যদি বি মানের চেয়ে ছোট হয়, দুই পাশে যদি একই সংখ্যা যোগ করা হয় বা বিয়োগ করা হয়, এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না। এটা কিন্তু তোমাদের এমসিকিউর ক্ষেত্রে এটা লাগবে। যেমন মনে করো এইখানে আমি দিলাম, এটার যদি উদাহরণ দিই, মনে করো আমি এখানে দিলাম 3 <5, তাহলে 3টা 5-এর চেয়ে ছোট। এখন দেখো 3-র সাথে আমি 2 যোগ করলাম, 5-এর সাথে যদি আমি 2 যোগ করি, তাহলে একই সংখ্যা যদি উভয় পাশে যোগ করা হয়, তাহলে সেটা দেখো এটা 3 আর 2 কত 5 হয়ে গেল, 5 আর 2 এটা 7 হয়ে গেল, 5ও তো 7-এর চেয়ে ছোট, তার মানে লেস দেন এখানে লেস দেন এ থাকলো। তাহলে এখানে অসমতা চিহ্নের উভয় পাশে যদি একই সংখ্যা যোগ বা বিয়োগ করি, একই সংখ্যা ধনাত্মক অথবা ঋণাত্মক যেটা হোক, কোনো একটা সংখ্যা যদি আমরা যোগ বা বিয়োগ করি, এই অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হয় না। এখানে দেখো 9 নাম্বার, এবার এ বি সি বাস্তব সংখ্যা হলে এর মানটা যদি বির চেয়ে ছোট হয়, এর মান যদি বির চেয়ে ছোট হয়, এখন এই যে সিটা দেখো, এর মান যদি বির চেয়ে তোমাদের হচ্ছে ছোট হয়, এখানে সি উভয় পক্ষের সিটা গুণ করলাম, তাহলে এখানে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হলো না যখন সির মানটা 0-এর চেয়ে বড়। তা সির মানটা 0-এর চেয়ে বড়, এটা যদি তোমাদের আমি এখন একটু উদাহরণ দিয়ে দেখাই। উদাহরণ হিসাবে যদি আমরা দিই, মনে করো এখানে ধরো যে তোমাদের হচ্ছে 2 < 5, তা 2টা 5-এর চেয়ে ছোট। এখন উভয় পক্ষে আমি 3 গুণ দিলাম, মনে করো এখানে 2 এর সাথে আমি গুণ দিলাম 3, আর এখানে 5 এর সাথে গুণ দিলাম 3, তাহলে এইখানে 2 আর 3 এ 6, আর এখানে 5 আর 3 এ 15, এখানে 6 এর থেকে 15 বড়, তাহলে এই যে এটা লেস দেন এই থাকলো। তাই এই যে থ্রিটা কিন্তু তোমাদের হচ্ছে 0-এর চেয়ে বড়, থ্রিটা কিন্তু 0-এর চেয়ে বড়। তাহলে দেখো এইখানে গুণনের ক্ষেত্রে উভয় পক্ষে যদি আমরা ধনাত্মক সংখ্যা দ্বারা আমরা গুণ করে দিই, একই ধনাত্মক সংখ্যা দ্বারা গুণ করি, অসমতা চিহ্নের কিন্তু পরিবর্তন হবে না। এখন যদি আমরা ঋণাত্মক সংখ্যা দিই, তাহলে কি হবে দেখো, মনে করো 2 < 5, এবার 2 এর সাথে আমি -3 গুণ করলাম, এখানে 5 এর সাথে আমি -3 গুণ করে দিলাম, তাহলে এটা কি হবে -6, এটা হবে মাইনাস এই যে 15। এখন মাইনাসের ক্ষেত্রে যেটা বড় ওইটাই কিন্তু ছোট। এখানে দেখো এইখানে -6 এর চেয়ে মাইনাস এই যে 15 আছে, -6 এর চেয়ে কি এই যে -6 এর চেয়ে মাইনাস যে 15, এই যে -15 এইটাই কিন্তু ছোট। তাহলে এই চিহ্নটা এদিক চলে গেল, তাহলে এই যে এদিক চলে আসলো, তাহলে এইখানে যে -3 নিলাম, এটা 0-এর চেয়ে ছোট, তাহলে 0 হচ্ছে ছোট। তোমরা একটু তাহলে আরেকটু লক্ষ্য করো যে এখানে এ লেস দেন বি আছে, এখন উভয় পক্ষে আমরা সি দ্বারা গুণ করলাম, যদি সিটা 0-এর চেয়ে বড় হয় অর্থাৎ ধনাত্মক সংখ্যা হয়, তাহলে অসমতা চিহ্নের কোনো পরিবর্তন হবে না, লেস দেন এই থাকবে। এখন আবার সিটা দেখো 0-এর চেয়ে যদি ছোট হয়, লেস দেনটা দেখো এখানে ছিল লেস দেন, এটা গ্রেটার দেন হয়ে গেছে। যদি এই যে সংখ্যা দ্বারা আমরা গুণ করব সেটা যদি ঋণাত্মক হয়, ঋণাত্মক হলে এই অসমতা চিহ্নের পরিবর্তন হবে। তো এগুলো তোমাদের কিন্তু এমসিকিউর ক্ষেত্রে আসবে। তা আশা করি তোমরা এগুলো খুব সুন্দরভাবে বুঝতে পারছো। এখন তোমরা দেখো যে তোমাদের এইগুলো কিন্তু সৃজনশীলে আসে, যে √2 বা √3 একটু, এটা হচ্ছে অমূলদ সংখ্যা। তোমরা এখানে দেখো তোমাদের হচ্ছে 4 নাম্বার পৃষ্ঠা এবং 5 নাম্বার পৃষ্ঠার মধ্যে এগুলো আছে, 4 এবং 5-এর মধ্যে, যে √2 একটি হচ্ছে কি অমূলদ সংখ্যা। √2 একটি হচ্ছে অমূলদ সংখ্যা। এখানে দেখো একটা ভালো করে বুঝলে এগুলো কিন্তু সবগুলোই তোমরা পারবে। তো এখানে √2 যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলো অমূলদ সংখ্যা, তোমরা এগুলো জানো যে এইখানে বলছে √2 একটি হচ্ছে অমূলদ সংখ্যা। তা ধরি এখানে আমাদের প্রমাণ করতে বলছে √2 একটি অমূলদ সংখ্যা, কিন্তু আমরা বলবো যে ধরি √2 একটি মূলদ সংখ্যা। তো তোমরা এমনি জোর করে বলতে হবে যে √2 একটি হচ্ছে মূলদ সংখ্যা। তো যতগুলো অঙ্কয় থাক একটা নিয়ম মনে রাখলে সবগুলো কিন্তু একই। তাই এগুলো অনেক সহজ। এই যে √2 একটি হচ্ছে অমূলদ সংখ্যা বলছে,
তা তোমরা বলবে ধরি রুট টু একটি মূলদ সংখ্যা। তা মূলদ সংখ্যা কি? মূলদ সংখ্যাকে তো পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, অর্থাৎ রুট টু ইকুয়াল হচ্ছে পি বাই কিউ, যেখানে পি কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, সহমৌলিক স্বাভাবিক সংখ্যা, এবং কিউ এর মানটা ওয়ানের চেয়ে বড় হবে। সহমৌলিক কি? সহমৌলিক তো তোমরা জানো। সহমৌলিক আমরা কি বলছি? মনে করো দুইটা সংখ্যা থাকবে, এদেরকে যদি উৎপাদক বিশ্লেষণ করি, যেমন মনে করো টু কে উৎপাদক করলে 2 × 1, 1 আর 2। এখন যদি আমরা 5 নিই, 5 বলতে হচ্ছে 5 × 1, তাহলে গসাগু কিন্তু এদের খালি 1, যে 2 কে উৎপাদক করলে 2 আর 1 হবে, 5 কে উৎপাদক করলে এখানে 5 আর 1 হবে, সাধারণ উৎপাদক হচ্ছে কি 1। তাহলে এই দুইটা সংখ্যা 2 এবং 5 এর মধ্যে গসাগু কি 1। তাহলে দুইটি সংখ্যা সহমৌলিক তখনই হবে যখন সংখ্যা দুইটির গসাগু হবে 1। তখন আমরা বলতে পারবো যে এই দুইটা পরস্পর কি সহমৌলিক। তো এখন তোমরা এখানে দেখো যে রুট টু একটি আমরা মূলদ সংখ্যা এমনিতে ধরে নিব, তাহলে কি, এবং রুট টু ইকুয়াল পি বাই কিউ, যেখানে পি আর কিউ পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং কিউ এর মানটা হরে যেটা থাকবে এটা অবশ্যই আমাদের ওয়ানের চেয়ে বড় লিখতে হবে। এখন এটা কি হলো? রুট টু ইকুয়াল হচ্ছে পি বাই কিউ, এটা উভয় পক্ষে বর্গ করা হলো। বর্গ করলে রুট টুর উপর স্কয়ার করলে 2 হবে, এটা পি স্কয়ার বাই কিউ স্কয়ার হবে, পি স্কয়ার বাই কিউ স্কয়ার। এখন এই হরেতে যে কিউ স্কয়ার, দুইটা কিউ আছে, একটা কিউ এইখান থেকে এদিক থেকে এদিকে নিয়ে গেলাম, 2 এর কাছে নিয়ে গেলাম, 2 এর সাথে নিয়ে গেলাম, তার আর এইটা গুণ হয় আমরা জানি, এখানে 2 কিউ দিলাম, এখানে হরেতে শুধু একটা কিউ দিলাম। এখন এইখানে দেখো, মনে করো আমি ধরলাম পি ইকুয়াল মনে করো 2 ধরলাম, আর কিউ ইকুয়াল আমি এখানে 5 নিলাম। তাহলে এইখানে দেখো যে তাহলে কিউ যদি আমি 5 নিই, তাহলে 2 ইকুয়াল কি হচ্ছে, এই যে তোমাদের এইখানে যে 2 আছে, পি স্কয়ার বলতে কি, পি স্কয়ার বলতে 2 এর উপর স্কয়ার, কিউ স্কয়ার বলতে এখানে 5 এর উপর স্কয়ার, বা এখানে দেখো 2 এর সাথে আমি একটা এখানে 5 নিয়ে আসলাম, যেমন একটা কিউ এদিকে নিয়ে গেছে, তাহলে এই একটা 5 এদিকে নিয়ে আসলাম, আর এখানে দেখো 2 স্কয়ার মানে 4, আর এখানে হচ্ছে 5। তাহলে এখন ক্যালকুলেটর চাপে দেখো তো, 5 2 5 এ কত, এখানে 10 হচ্ছে, এখানে 2 এর উপর স্কয়ার মানে 4, আর এটা হচ্ছে তোমাদের 5। এখন এটা যদি আমরা 4 কে 5 দ্বারা ভাগ দিই, তাহলে কি হবে দেখো, আমরা যদি 4 ভাগ এখানে 5 দিই, তাহলে এখানে 0.8 আসতেছে, 4 ভাগ এই যে 4 ভাগ হচ্ছে এখানে 5 দিলাম, তাহলে এখানে কি আসলো 0.8, তাহলে এখানে আসলো হচ্ছে 0.8। এখন একটা বিষয় দেখো, 10 আর এখানে এই যে দশমিক 0.8, এখানে 10 আর 0.8 এটা কি কখনো সমান হতে পারে? এটা কিন্তু কখনো সমান হতে পারে না। তাহলে এখানে দেখো যে আমরা কিউ এর মান যদি 2 ধরি, তাহলে এখানে কিউ এর মান যেমন আমরা 5 ধরলাম, এটা মনে করো 10, আর এখানে পি স্কয়ার বাই কিউ মানে এটা হচ্ছে 0.8। মনে করো অনুমান করার জন্য আর কি, যে এখানে এই যে যেহেতু পি আর কিউ পরস্পর সহমৌলিক এখানে, তাহলে একটা কিউ এ দিকে নিয়ে গেলাম, এই যে পি স্কয়ার বাই কিউ মানে যে সংখ্যাগুলো পরস্পর সহমৌলিক এগুলো ভগ্নাংশ করলে সব সময় তোমার হচ্ছে দশমিক আসবে, এই দশমিক আসবে। কিন্তু 2 কিউ এগুলো তো তোমাদের হচ্ছে 2 কিউ আছে, এটা কিন্তু সব সময় পূর্ণ সংখ্যা হবে। তাহলে 2 কিউ এটা পূর্ণ সংখ্যা, কিন্তু পি স্কয়ার বাই যে কিউ আছে এটা কিন্তু পূর্ণ সংখ্যা নয়, কারণ এখানে পি কিউ স্বাভাবিক সংখ্যা, এরা পরস্পর কি সহমৌলিক, এবং কিউ এর মান তোমার 1 এর চেয়ে বড়। তাহলে এখানে এই যে 2 কিউ এটা কিন্তু তোমাদের হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পি স্কয়ার বাই কিউ এটা হচ্ছে তোমাদের হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা ভগ্নাংশ সংখ্যা কিন্তু কখনো সমান হতে পারে না। তাহলে এখানে অতএব কি 2 কিউ এবং পি স্কয়ার বাই কিউ এটা কখনো সমান হতে পারবে না। তাহলে সমান যদি হতে না পারে, তাহলে 2 কিউ ইকুয়াল নট পি স্কয়ার বাই এখানে তোমাদের হচ্ছে কিউ হবে, তাহলে এটা ইকুয়াল এটা কখনো হতে পারে না। অর্থাৎ তাহলে আমরা বলতে পারি যে রুট টু কে পি বাই কিউ আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ রুট টু ইকুয়াল নট পি বাই কিউ। তাহলে রুট টু কে যেহেতু পি বাই কিউ আকারে আমরা প্রকাশ করতে পারবো না, তাহলে এখানে রুট টু হচ্ছে একটি
অমূলত সংখ্যা। তোমাদের নিয়মটা আরেকটু বলে দিই, যে সংখ্যাটা অমূলত সংখ্যা নির্ণয় করতে বলবে তোমরা খালি লিখবে যে ধরি √2 বলছে, যদি √3 বলে √3 দিবা। ধরি √3 একটি, যে √2 আছে এটা দিয়ে বলি যে √2 একটি মূলদ সংখ্যা, অর্থাৎ √2 = p/q, যেখানে p আর q পরস্পর সহমৌলিক স্বাভাবিক সংখ্যা এবং q 1 q এর মান 1 এর চেয়ে বড় হবে। তারপর যেটা বিষয়, এটা আমাদের বর্গ করে দিতে হবে, বর্গ করে দিবা। তা হরেতে যেটা নিলা কিউ নিলা, একটা কিউ এখানে এই যে বাম পাশে নিয়ে আসতে হবে, এইটা হবে এইখানে যেটা আসবে এটা হবে তোমাদের পূর্ণ সংখ্যা। কিন্তু p²/q হচ্ছে পূর্ণ সংখ্যা নয়, এটা ভগ্নাংশ সংখ্যা বা দশমিক সংখ্যা, কারণ এখানে p আর q হচ্ছে স্বাভাবিক এবং এরা পরস্পর সহমৌলিক, তার জন্য p²/q এটা পূর্ণ সংখ্যা হবে। তাহলে অতএব আমরা বলতে পারি 2q এবং p²/q এটা সমান হতে পারে না, অর্থাৎ 2q = p²/q। এখন এই √2 কে তাহলে কি p/q আকারে প্রকাশ করা যাবে না, অর্থাৎ এখানে আমরা বলবো √2 = p/q। তাহলে এখানে √2 কি একটি অমূলত সংখ্যা, যেহেতু এটাকে p/q আকারে প্রকাশ করা যায় না, তার জন্য আমরা বলবো এটি হচ্ছে একটি অমূলত সংখ্যা। তোমাদের এখানে কাজ আছে, এখানে দুইটা কাজ আছে, যেমন প্রমাণ করো যে √3 একটি অমূলত সংখ্যা, প্রমাণ করো যে √6 একটি অমূলত সংখ্যা, এইখানে এগুলো আছে। তারপরও তোমরা যদি তোমাদের এখন বোর্ড বইয়েতে দেখো 5 নম্বর, এইখানে 5 নম্বর যে আছে তোমরা দেখো, এইখানে বোর্ড বইয়ের যে 5-এর এই অঙ্কগুলো আছে, এখানে কি আছে, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা অমূলত। যেমন এখানে তোমাদের √5, √7, এখানে √10, যেগুলো পূর্ণ বর্গ নয় সবগুলোই আসলে অমূলত। এখানে আমরা দিতে পারি রুট যে 11, এই যে রুট আমরা এই যে 13, রুট এখানে 17, রুট এখানে 19, আসলে যতগুলোই থাক যেগুলো পূর্ণবর্গ নয় সবগুলো অমূলত। শুধু আমাদের ওই ভাষা অনুযায়ী তোমাদের একটা করতে হবে। তা তোমাদের যে কোনো একটা আমি অঙ্ক দেখাচ্ছি তোমাদের, তাহলে এখানে কি আছে যে √5, √7, √10 এখানে তোমাদের আছে। তারপর তোমাদের এখানে যে এই যে বোর্ড বইয়ের যে তোমাদের হচ্ছে 5 নাম্বার পৃষ্ঠা, এখানে কাজ দেওয়া আছে যে প্রমাণ করো যে √3 একটি অমূলত সংখ্যা এবং √6 একটি অমূলত সংখ্যা। তাহলে এটা যদি দেখাইতে বলো, মানে ওরা √3 দেখাইতে বললো, তাহলে √3 হলে কি করবে তোমরা, খুব সহজ। √3 যদি বলে তাহলে এই মনে করি এই যে ধরি √3 একটি মূলদ সংখ্যা, তোমরা এটা লিখবে যে √3 একটি মূলদ সংখ্যা, এখানে যা আছে ওইভাবে লিখবে। যে মনে করি তোমাদের √3, এইখানে √3 একটি মূলদ সংখ্যা, এই যে √3 একটি হচ্ছে মূলদ সংখ্যা, এবং এখানে কি লিখবে, এবং এই যে √3 হচ্ছে p/q। তারপর এই ভাষাটা যা আছে তাই দিবে। তারপর এটা কি করবে, এটা তোমাদের হচ্ছে বর্গ করবে, তাহলে 3 হচ্ছে p²/ এই যে q² হলো p²/q², একটা কিউ তখন বাম পাশে নিয়ে আসবে, এই যে 3q হচ্ছে কি p²/q, এটা লিখবে। তো এটা লেখার পর বর্গ করে এই যে বর্গ করলাম, এই যে এখানে বর্গ করলাম, এই যে বর্গ করে নিলাম, বর্গ করার পর কি করতে হবে, একটা কিউ এই বাম পাশে নিয়ে আসবে, আসার পর এটা লিখবে। তারপর লিখবে স্পষ্টত এখানে 3q, এইখানে যেমন 2q বলছে তোমরা বলবে স্পষ্টত এখানে হচ্ছে 3q হচ্ছে কি পূর্ণ সংখ্যা, এই যে পূর্ণ সংখ্যা, এবং বা কিন্তু কিন্তু তোমাদের হচ্ছে এই যে p²/q, এই যে p²/q এটা পূর্ণ সংখ্যা নয়, এই যে পূর্ণ সংখ্যা নয়, কারণ এখানে p আর q পরস্পর সহমৌলিক এবং বাস্তব সংখ্যা। তাহলে অতএব কি এই যে তোমাদের হচ্ছে 3q আর p²/q এটা কখনো সমান হতে পারে না। তাহলে এখানে 3q এবং হচ্ছে p²/q এটা কখনো সমান হতে পারে না। এখানে ভাষাটা যা আছে তোমাদের তাই দিতে হবে, দেওয়ার পরে এখানে ভাষা যা আছে তোমাদের তো তাই দিতে হবে, অর্থাৎ তখন লিখতে হবে যে 3q = p²/q। তাহলে এখানে যা আছে তাই, অর্থাৎ এখানে √3 কে p/q আকারে প্রকাশ করা যায় না, অর্থাৎ √3 = p/q, অর্থাৎ √3 একটি অমূলদ সংখ্যা।
ঠিক তেমনি √6 বললে তাই বলবে। তা আশা করি তোমরা এটা পাবে। একবারে বোর্ড বইয়ের যা ভাষাটা আছে এটা তোমরা একবারে মুখস্থ করে নিবে, এই অনুযায়ী তখন অঙ্কগুলো তোমরা করে দিবে। তোমরা এবার উদাহরণ এখানে 2 নাম্বার এই অঙ্কটা দেখো, এটা তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রেও আসে, আবার তোমাদের এটা এমসিকিউর ক্ষেত্রেও আসে। যে এখানে কি বলছে তোমরা একটু ভালো করে লক্ষ্য করো, এটা কিন্তু এমসিকিউ এবং বোর্ড উভয় ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। যে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, ক্রমিক পর্যায়ক্রমিক তোমরা বুঝো 1 2 3 4 5 6 এগুলোকেই বলা হয় পর্যায়ক্রমিক। এই গুণফলের সাথে এই 4টা পর্যায়ক্রমিক সংখ্যার সাথে গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি, যোগফল সর্বদা একটা তোমাদের পূর্ণ সংখ্যা হবে। তা মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, এখানে প্রথমটা যদি আমরা x ধরি, পরেরটা তার চেয়ে 1 বেশি হবে x+1, পরেরটা আবার 1 বেশি হবে x+2 হবে, পরেরটা আবার 1 বেশি হবে মানে x+3। মানে প্রথমটা যদি x ধরি, পরেরটা x+1, পরেরটা x+2, x+3, এগুলো হচ্ছে পর্যায়ক্রমিক 4টি সংখ্যা। যে মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে, তাহলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা নিলাম, এই যে x, x+1, x+2, x+3 নিলাম। এখন ক্রমিক 4টা সংখ্যা 4টির গুণফলের সাথে 1 যোগ করে পাওয়া যায়। তাহলে দেখো এইখানে যেটা করা হয়েছে, যে এইখানে 4টি যে ক্রমিক সংখ্যা নেওয়া হয়েছে x, x+1, x+2, x+3, এগুলোর গুণফল যে x, x+1 ইন্টু x+2 ইন্টু x+3 এর সাথে 1 যোগ করা হলো। এখন দেখো এইখানে কিন্তু x, x+1, x+2, x+3, এই xটা সবচেয়ে ছোট, x+3টা কিন্তু সবচেয়ে বড়। তাহলে এই সবচেয়ে ছোট আর বড় এই দুইটা আমরা গুণ করব। তাহলে x এর সাথে x+3, মানে এখানে সবচেয়ে ছোটর সাথে সবচেয়ে বড়টা, এই যে x আর x+3 গুণ করব, আর মাঝের যে x+1, x+2 আছে এই দুইটা একসাথে গুণ করব। তাহলে xটা x এর সাথে গুণ করলে x², 3 এর সাথে x গুণ করলে 3x হলো, তাহলে x² প্লাস 3x হলো। আবার এখানে x+1 এর সাথে x+2 যদি গুণ করি, তাহলে দেখো xটা যদি এখানে x এর সাথে গুণ হয় তাহলে সেটা হচ্ছে x², xটা যদি 2x এর সাথে গুণ হয় 2x, 1টা যদি x এর সাথে গুণ হয় x, তাহলে 2x আর x যোগ করে 3x, আবার 1টা যদি 2 এর সাথে গুণ হয় তাহলে সেটা 2 হলো। তাহলে এইটা আবার এই যে x+1 এর সাথে x+2 গুণ করে x² প্লাস 3x+2 হলো, আর পিছনে তো 1 এখানে আছেই। এখন যেটা বিষয় x² প্লাস 3x ইকুয়াল a ধরা হলো, তাহলে x² প্লাস 3x এইটা আমরা ধরলাম a, তাহলে x² প্লাস 3x এইটা a হবে, তার সাথে 2 যোগ আছে a+2 হলো, পিছনে তো 1 আছেই। এখন যদি এটা a+2 এর সাথে গুণ করে দিই, এটা এর সাথে গুণ হলে a², এটা 2 এর সাথে গুণ হলে 2a, আর এটা তো 1 আছেই। এখন দেখো এটাকে এই যে a+2a+1, এখানে a+1 এর উপর হোল স্কয়ার, ভাবো যে a+b হোল স্কয়ার, a স্কয়ার বলতে এই যে a², 2a b, যেমন এটা a ভাবো এটা b ভাবো, 2ab, a বলতে তো a, b বলতে তো 1, মানে 2a, মানে a² প্লাস 2a প্লাস 1, এটাকে এইভাবে লিখতে পারি। তাহলে কি এটা একটা পূর্ণ বর্গ, কিন্তু সম্পূর্ণটার উপর বর্গ মানে পূর্ণ বর্গ এটাকে বলা হয়। a তো এখানে x² প্লাস 3x ইকুয়াল a ধরছি, তাহলে x² প্লাস 3x এখানে 1 আছে, এটার উপর স্কয়ার দেওয়া হলো, তার মানে দেখো সম্পূর্ণটার উপর কিন্তু বর্গ হলো। অর্থাৎ এখানে কি হচ্ছে, এটা একটা কি পূর্ণ সংখ্যা, পূর্ণবর্গ সংখ্যা। যদি সম্পূর্ণটার উপর বর্গ তাহলে এটা কি পূর্ণবর্গ সংখ্যা, যা একটি পূর্ণবর্গ সংখ্যা। তাহলে এখানে কি হচ্ছে যে সুতরাং যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার, যে কোনো 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করা হয়, যোগফল একটা কি হবে তোমাদের হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। তাহলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার সাথে গুণফলের সাথে যদি 1 যোগ করি, এইটা সবসময় আমাদের কি আসবে, পূর্ণ সংখ্যা আসবে। তো এইটা কিন্তু আমাদের তোমাদের এখানে সৃজনশীল এবং এমসিকিউর ক্ষেত্রে লাগবে। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দর ভালোভাবে। তোমরা এবার এখানে তোমাদের অনুশীলনী 1 নাম্বার এই অঙ্কটা দেখো এখানে কি আছে। তো তোমাদের অনুশীলনী 1 নাম্বার অঙ্কটা কি আছে, যে নিচের কোনটি অমূলদ সংখ্যা,
তো কোনটি অমূলদ সংখ্যা এটা দেখো, এটা কিন্তু তোমাদের হচ্ছে আবৃত দশমিক, যেহেতু পৌনঃপুনিক আছে আবৃত দশমিক গুলো সবসময় কিন্তু মূলদ। তাহলে আবৃত দশমিক এটা তো তোমাদের এই যে মূলদেই, আমরা জানি আবৃত দশমিক গুলো সবসময় মূলদ। এখন এটা কি, এটা কিন্তু পূর্ণবর্গ, এটা কি হবে 16 মানে কি, এটা হচ্ছে 4 স্কয়ার, 9 মানে কি, এটা হচ্ছে 3 স্কয়ার, এই যে রুট আছে এই স্কয়ার গুলোর জন্য কিন্তু রুটটা উঠে যায়, তাহলে এটা কি হবে 4 বাই কিন্তু তোমাদের 3 হয়ে যাবে। তাহলে 16 মানে 4 স্কয়ার, 9 মানে 3 স্কয়ার, এই স্কয়ার স্কয়ারের জন্য রুটটা উঠে যাবে 4/3। 4/3 মানে কি, এটা পি বাই কিউ আকারের। তাহলে এটা কি মূলদ সংখ্যা, এটাও মূলদ। তাহলে এখন এখন এটা দেখো, 8 আছে, 8টা কিন্তু 2 টু দি পাওয়ার কিউব, 2 এর উপর কিউব লেখা যায়। 27 মানে কি 3 এর উপর কিউব। এখানে এটা কিন্তু আছে ঘনমূল। ঘনমূল বলতে এটা কি, পাওয়ারটা কিন্তু এরকম করে আমরা দিতে পারি, রুটের সামনে যে সংখ্যাটা থাকবে এটা 1 বাই আকারে দিব। তাহলে এটা ঘনমূল, এটা 1/3 হলো, 1/3। তাহলে 8 হচ্ছে কি, 8 হচ্ছে 2 টু দি পাওয়ার কিউব, আর 27টা হচ্ছে 3 টু দি পাওয়ার, এটাও কিউব, 3 টু দি পাওয়ার কিউব, তোমরা এটা জানো। তারপর এইখানে দেখো এই কিউব আর এইখানে 3, এই 3 এই 3 কাটা যায়, তাহলে 2 থাকে। তারপর এই 3 আর এই 3 কাটা যায়, তাহলে এখানে 3 থাকতেছে 2/3। তাহলে এটা কি 2/3 পি বাই কিউ আকারে আসলো। পি বাই কিউ মানে কি, এটাও মূলদ, তাহলে এটাও তোমাদের এই যে মূলদ হয়ে গেল। এখন এটা দেখো, এই যে √3 কিন্তু পূর্ণবর্গ নয়, তাহলে যেহেতু পূর্ণবর্গ নয় এটা হচ্ছে তোমার এই যে অমূলদ। তাহলে অমূলদ সংখ্যাগুলো মানে যেগুলো পূর্ণবর্গ নয় সেগুলোকে যদি আমরা ভগ্নাংশ আকারে লিখি বা এমনিতে লিখি, সেগুলোই হচ্ছে আমাদের কি অমূলদ সংখ্যা। তাহলে এটা তোমাদের হচ্ছে অমূলদ সংখ্যা। এখন এখানে 2 নাম্বার দেখো, এ বি সি ডি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা হলে, কিছুক্ষণ আগে যে আমরা অঙ্কটা দেখলাম যে ক্রমিক স্বাভাবিক সংখ্যা যদি হয়, তোমরা এখানে দেখো আমরা যে এই অঙ্কটা দেখলাম, তো 4টি যদি ক্রমিক এখানে স্বাভাবিক সংখ্যা হয়, তো তোমরা এখানে দেখো যে প্রমাণ করো যে কোন 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে, 4টা ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি 1 যোগ করি সেটা পূর্ণ সংখ্যা হবে, সেটা তোমাদের কি হবে পূর্ণ সংখ্যা হবে। তাহলে দেখো ওইটার সাথে কিন্তু তোমাদের এটা মিলে যাচ্ছে যে এ বি সি ডি যদি 4টি স্বাভাবিক সংখ্যা হলে কোনটা পূর্ণবর্গ হবে, পূর্ণবর্গ হবে। এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে, তাহলে এটা হচ্ছে এই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে সেটা পূর্ণবর্গ। তার মানে এটা উত্তর হচ্ছে তোমাদের গ হয়ে গেল। তোমরা এবার এখানে 19 নাম্বার পৃষ্ঠা, এখানে 3 নাম্বার যে এটা এমসিকিউটা আছে, এখানে দেখো যে 1 থেকে 10 এর পর্যন্ত, 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যা কয়টি? এখানে তোমাদের 2, 3 আছে, তোমাদের এখানে 5 আছে, 7 আছে, এই কয়টা এখানে কয়টা? 4টা হলো। তাহলে 1 থেকে 10 এর মধ্যে তোমাদের এখানে 2, 3, 5, 7 এগুলো তো তোমাদের হচ্ছে মৌলিক সংখ্যা। তাহলে এখানে মৌলিক সংখ্যা কয়টা? 4টা, এই যে 4টা হয়ে গেল। এখন তোমরা 4 নম্বর এখানে দেখো যে এ ও বি দুইটি পূর্ণ সংখ্যা হলে, এ বি দুইটা যদি পূর্ণ সংখ্যা হয়, এ স্কয়ার প্লাস বি স্কয়ার সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে? এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে নিচের কোনটি যোগ করলে যোগফল একটি কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এখন দেখো তো এখানে -ab প্লাস 2ab, এখানে তোমরা যদি এ স্কয়ার প্লাস এই যে বি স্কয়ার এর সাথে 2ab যোগ করো, তাহলে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার এটাকে আমরা কি এ প্লাস বি হোল স্কয়ার লিখতে পারি। তার মানে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের সাথে যদি আমরা এই 2ab যোগ করি তাহলে সেটা কি হবে? পূর্ণবর্গ সংখ্যা হবে। এই যে a প্লাস বি হোল স্কয়ার মানে সম্পূর্ণটার উপর বর্গ। পূর্ণবর্গ বলতে এখানে যেমন এখানে 3টা পদ আছে, এখানে দেখো একসাথে কিন্তু সম্পূর্ণটার উপর এখানে বর্গটা হয়ে গেল, এটা হচ্ছে পূর্ণবর্গ। আর এখানে 5 নম্বর যে অঙ্কগুলো আছে, প্রমাণ করো যে প্রতিটি সংখ্যা তোমার অমূলদ।
তাহলে √5 √7 √10 এখানে তোমাদের বোর্ড বইয়ের যেটা আছে এটা তোমরা যদি এখানে 4 এবং 5 নাম্বার পৃষ্ঠা যে তোমাদের আছে √2 একটি অমূলক সংখ্যা, ওই ভাষাটা সুন্দর করে মনে রাখবে। যতগুলো হাজার হাজার থাক একই সিস্টেমে তোমরা লিখবে। আর 6 নাম্বার অঙ্ক তো তোমাদের আমি করে দিলাম, এটা তোমরা তো পারবে। এখন তোমরা দেখো, তোমরা এবার এখানে 7 নাম্বার এই অঙ্কটা দেখো যে এখানে কি বলছে, যে প্রমাণ করো যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। তাহলে দুইটি ক্রমিক যে জোড় সংখ্যা, মনে করি দুটি ক্রমিক জোড় সংখ্যা এখানে 2n প্লাস 2, যেখানে n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, n তে এখানে স্বাভাবিক, ক্যাপিটাল N মানে ন্যাচারাল নাম্বার, স্বাভাবিক সংখ্যা। তো এখন এখানে দুইটা হচ্ছে ক্রমিক জোড় সংখ্যা। কেমন করে এগুলো হয়, মনে করো n ইকুয়াল যদি আমি 2 ধরি, তাহলে n ইকুয়াল যদি 2 হয়, মানে n এর মান যদি আমি 1 ধরি, যেমন 2n, যাই হোক এখানে 2n আছে, 2n, n এর মান যদি 1 ধরি, তাহলে এখানে দেখো 2 ইন্টু 1 মানে এটা 2, তাহলে এখানে 2n প্লাস 2 কি হবে, এই যে 2n প্লাস যে 2 আছে, এখানে n এর মান যদি 1 দিই, তাহলে 2 প্লাস 2 মানে কি 4, জোড় সংখ্যা 2 এর পর 4। এখন মনে করো n এর মান আমি ধরলাম 2, তাহলে 2n ইকুয়াল কি হবে, 2 যদি ধরি, n এর মান যদি 2 ধরি, 2 2 মিলে 4 হলো। এখন এখানে n এর মান 2 ধরলে কি হবে, 2 ইন্টু 2, n এর মান যদি 2 ধরি, তার সাথে 2 2 দিয়ে 4, এই যে 6। তাহলে দেখো 4 এর পরে জোড় কি 6, তো এখন 2 এর পরে জোড় কি 4। তো n এর মান এখানে যদি তোমরা স্বাভাবিক যে কোনো নিজের ইচ্ছা মতো তোমরা যে কোনো স্বাভাবিক সংখ্যা নাও, এটা সব সময় দুইটা ক্রমিক জোড় হবে। তাহলে এখানে দুটি ক্রমিক জোড় সংখ্যা ধরলাম এখানে 2n এবং 2n প্লাস হচ্ছে 2, তাহলে 2n এবং 2n প্লাস 2। এখন এদের গুণফল, এই যে দুইটা ক্রমিক জোড় সংখ্যা আমরা নিলাম, এখন আমরা কি করব, এদের এই যে গুণফল নির্ণয় করব। তাহলে এদের গুণফল নির্ণয় করি, দেখি কি হয়। এই যে 2n এর সাথে 2n প্লাস 2 গুণ করি, তাহলে এইটার সাথে এটা গুণ করলে কি হচ্ছে 4n স্কয়ার, 2n গুণ করলে 4n স্কয়ার, আর 2n এর সাথে 2 গুণ করলে হচ্ছে এটা হচ্ছে 4n। এখন এখান থেকে আমরা কি কমন নিতে পারি, 4n যদি আমরা কমন নিই, তাহলে এখানে n প্লাস 1 থাকবে। এখানে 4n স্কয়ার যেহেতু আছে, 4n তো কমন নিলাম, একটা n এখানে থাকবে, আর এখানে 4n কমন নিলে এখানে 1 থাকতেছে। এখন n ইন্টু n প্লাস 1, মনে করো তোমরা ধরো এখানে n এর মান হচ্ছে 1, যেমন এখানে n ইন্টু আছে n প্লাস 1, তাহলে n এর মান যদি 1 ধরি, তাহলে 1 প্লাস 1 মানে কি এটা 2 হলো। এখন n এর মান যদি আমি 2 ধরি, n এর মান যদি 2 ধরি, তাহলে 2 প্লাস 2 ইন্টু 2 প্লাস 1, 2 প্লাস 1 3, 3 আর 2 এখানে কি 6 হয়ে যাচ্ছে। n এর মান যদি আমি 3 ধরি, তাহলে 3 ইন্টু 3 প্লাস 1, 3 প্লাস 1 মানে 4, আর 4 3 কি এটা 12 হয়ে গেল। তাহলে দেখো 2, এটা 6, এটা হচ্ছে 12। তাহলে n এর মান আমরা যে কোনো মানেই স্বাভাবিক আমরা সংখ্যা ধরি না কেন, এটা সব সময় জোড় আসবে। তার মানে n ইন্টু n প্লাস 1 এটা জোড় সংখ্যা, তাহলে n ইন্টু n প্লাস 1 এটা কিন্তু জোড় সংখ্যা। তাহলে জোড় সংখ্যা হলে কি এটা 2 দ্বারা বিভাজ্য, এখানে n ইন্টু এই যে n প্লাস 1 হচ্ছে কি n ইন্টু n প্লাস হচ্ছে দুইটা ক্রমিক সংখ্যা গুণ করলে এটা সবসময় জোড় হয়, তাহলে এত হচ্ছে জোড় সংখ্যা। তাহলে n ইন্টু n প্লাস 1 হচ্ছে আমাদের জোড় সংখ্যা, যা হচ্ছে কি 2 দ্বারা বিভাজ্য, এই যে 2 দ্বারা বিভাজ্য। তাহলে n ইন্টু n প্লাস 1 এটা যেহেতু জোড় সংখ্যা, এটা আমাদের 2 দ্বারা বিভাজ্য। এটা যদি 2 দ্বারা বিভাজ্য হয়, অতএব 4 ইন্টু তোমাদের যেমন 4, এই যে 4 ইন্টু n প্লাস যদি 1 দিই, তাহলে n ইন্টু n প্লাস 1 যদি তোমাদের 2 দ্বারা বিভাজ্য হয়, এর সাথে যদি আমরা 4 গুণ করি, তাহলে অতএব এত রাশিটি কি হবে, এই রাশিটি তোমাদের 4 ইন্টু 2 বা হচ্ছে এই যে 8 দ্বারা বিভাজ্য, 8 দ্বারা এই যে বিভাজ্য। তা আশা করি তোমরা এটা বুঝতে পারছো। অতএব তোমরা নিচে লিখবে যে দুইটি ক্রমিক জোড় সংখ্যার গুণফল 8 দ্বারা বিভাজ্য। প্রশ্নটা যেটা বলছে ওইটা শুধু একটু লিখে দিবে। তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এটা
খুব সুন্দর করে বুঝতে পারছো। তা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আর তোমরা সবাই ভালো থাকবে, দেখা হবে এর পরবর্তী ক্লাসে।